সবাইকে শুভ সন্ধ্যা। আমরা গতকালকের যান্ত্রিক ত্রুটির কারণে ক্লাসটা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারিনি, সেই জন্য আমরা দুঃখিত। তো আমরা আজকে চেষ্টা করব যে সেই সেম ক্লাস আবার উপস্থাপন করার। কালকে যেভাবে বলছিলাম আমি জানি না আজকে সে বলতে পারবো কিনা, তো চেষ্টা করব আপনাদের বেস্ট কিছু দেওয়ার জন্য। একটা বিষয় আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে যে আমরা সর্বশেষ যে ক্লাসটা করছিলাম যে আমাদের 6 সাইকেলের ক্ষেত্রে যে নতুন ভাবনা, সেই ভাবনার আলোচনার দিন আসলে ওই দিনও আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি প্রেজেন্টেশন দেখাতে পারিনি। প্রেজেন্টেশন দেখাতে পারলে হয়তো ওই জিনিসটা আরো প্রাণবন্ত হতো, আরো সুন্দর হতো। তো তারপরেও আসলে আমরা আজকে হয়তো আল্লাহ চাইতে আমরা প্রেজেন্টেশন দেখাতে পারবো, এবং আপনারা সেই প্রেজেন্টেশন থেকে দালিলিক যে প্রমাণগুলো, আমরা যে কথাগুলো বলছি তার যে দালিলিক প্রমাণ, সেই প্রমাণটা আপনারা পাবেন। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে নতুন ভাবনা যে কথাগুলো বলছি, এগুলো নতুন ভাবনা আসলে না। তার কারণ হচ্ছে আমরা আবিষ্কারক না, এবং আমরা বিশেষ কোনো গবেষকও না। এখানে হোমিওপ্যাথি যিনি আবিষ্কার করেছেন যে স্যার স্যামুয়েল হ্যানিম্যান, তিনি যে সম্পদ হিসেবে অর্গানন অফ মেডিসিন ষষ্ঠ সংস্করণ রেখে গেছেন, সেটা হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে চূড়ান্ত একটা নির্দেশনা বলে আমরা মনে করি। সে কারণে আমরা এই নতুন ভাবনা চিন্তা নিয়ে যা কথা বলছি, সেটা মূলত আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন অফ রিয়েল হোমিওপ্যাথিক অ্যাডমিনিস্ট্রেশন অফ রিয়েল হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাজ গাইডেড ইন অর্গানন, এই প্রেজেন্টেশনের অংশ। সেমিনারে আমি এই প্রেজেন্টেশনটা বলার জন্য ঘন্টাখানেক সময় পাইছিলাম। আপনারা অনেকে বুঝেছেন, অনেকে বোঝেননি, হয়তো অনেকে মনে করেছেন ভালো বোধহয় কিছু আছে, কিন্তু আসলে গভীরে কি আছে ব্যাপক সময় পাওয়া ছাড়া এটা বলা সম্ভব হয় না। সে কারণে আমি একটা ইনভাইট রাখছিলাম আমাদের একাডেমির পক্ষ থেকে, যে আঞ্চলিকভাবে যদি কেউ কোনো সেমিনার বা ওয়ার্কশপ যদি অ্যারেঞ্জ করতে চান, তাহলে সেখানে আমরা এটার বিস্তারিত আপনাদেরকে বলবো। সেক্ষেত্রে মিনিমাম 2 দিন আমাদের হাতে প্রয়োজন হবে। মিনিমাম 2টো দিন যদি আমরা আপনাদের সামনে সুযোগ পাই, তাহলে পুরো প্রেজেন্টেশনটা আপনাদের সামনে আমরা হয়তো অনেকটা ভালোভাবে উপস্থাপন করতে পারবো। তা আমি গত ক্লাসে যে আলোচনা করেছি সেটা হচ্ছে আংশিক অংশ মাত্র প্রেজেন্টেশন, সেটাও প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে আমার। আর আজকেও কিন্তু আংশিক কিছু বলবো, এখানে হয়তো ওরকমই সময় লাগতে পারে। প্রশ্ন হচ্ছে যে এই প্রেজেন্টেশনে আমরা যে কথা বলতে চাইছি, যেহেতু অ্যাজ গাইডেড ইন অর্গানন, অর্গাননের বাইরে কিন্তু আমাদের কোনো রেফারেন্স নাই। বক্তব্যের সময়, আলোচনার সময় হয়তো অনেক কিছু বলতে পারি, কিন্তু আসলে ওই প্রেজেন্টেশনে অর্গাননের বাইরে কোনো রেফারেন্স আমরা এখানে রাখি নাই। আপনারা যদি একটু মনোযোগী হয়ে দেখেন, মনোযোগী হয়ে শোনেন, তাহলে এখান থেকে উপকৃত হবেন বলে আশা করছি। আর এই ক্লাসগুলো আসলে আমাদের যেটা বক্তব্য, যে আপনারা যদি একটু খাতা কলম নিয়ে বসে এই ক্লাসগুলো যদি শোনেন, তাহলে আপনাদের জন্য বেশি উপকার হবে। পরবর্তীতে ভিডিও দেখবেন ভালো কথা, কিন্তু এখন শোনার সময় যদি একটু খাতা কলম নিয়ে বসেন, তাহলে এটা কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে। আমরা যে আপনাদের ক্লাসে যে লিঙ্ক দেই, ওই ক্লাসের লিঙ্ক গুলা কিন্তু আপনার 1 মাস পরে আর ওই লিঙ্ক কাজ করে না। কেননা আমাদের যে আপনার যে এই যে গুগল মিটের যে বিষয়টা, এটা 1 মাস পর পর আমাদের বদল হয়। আর সব কিছু কিন্তু আমরা ইউটিউবে দেই না। আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সমস্ত আলোচনাগুলো কিন্তু দেই না। আমাদের অনেক আলোচনা প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু আমরা মাত্র শনিবারেরটা এবং বুধবারেরটা আমরা নিয়মিত দেই। আর আমাদের নিয়মিত ক্লাস, যে ক্লাসগুলো সপ্তাহে 4 দিন হয়, আপনার রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার, এইটা কিন্তু কখনো কখনো আমরা দেই, কখনো কখনো দেই না। সে কারণে আপনারা খাতাপত্র নিয়ে যদি এগুলা নোট করেন, তাহলে আপনাদের জন্য খুব বেটার হবে। যাই হোক, আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম যে বিষয়টা নিয়ে গতকালকে, আজকে সেই বিষয়টারই আমি পুনরাবৃত্তি করব।
আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আপনার পটেন্সি, ডোজ এবং অবজারভেশন। পটেন্সি, ডোজ এবং অবজারভেশন সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় স্যার স্যামুয়েল হ্যানিম্যান অর্গাননে কি নির্দেশনা দিয়ে গেছেন, কোন অ্যাপোরিজমে কোন ফুটনোটে কি নির্দেশনা দিয়েছেন, সেগুলাই আসলে আপনাদের সামনে আমাদের উপস্থাপন করা উদ্দেশ্য। সেখান থেকে আমরা অবশ্যই একটা ভালো নির্দেশনা পাবো। সেই নির্দেশনা থেকে আমরা আমাদের কর্মজীবনে, আমাদের চেম্বারের জীবনে আমরা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রোল আমরা রাখতে পারবো এবং আমাদের সফলতার যে চাবিকাঠি এটা আমাদের সহজ হবে। তার কারণ হচ্ছে এই পর্যায়ে আমরা এই কারণেই গেলাম, সেটি হচ্ছে যে আমাদের মানে যে রিয়েল হোমিওপ্যাথি শব্দ আর আমাদের শ্রদ্ধেয় স্যার শ্যামল কুমার দাস এটা কিন্তু অঙ্গাঙ্গি ভাবে মিশে গেছে, একদম অঙ্গাঙ্গি ভাবে মিশে আছে। তার কারণ হচ্ছে রিয়েল হোমিওপ্যাথি বলতে কিন্তু আমরা ইঞ্জিনিয়ারলি আমাদের শ্রদ্ধেয় স্যার শ্যামল কুমার দাস যেটা উদ্ভাবন করেছে সেটাকে আমরা বুঝি, আমরাও সেটা স্বীকার করি এবং আমরা সেটা মান্যতা দেই। এই কারণে মান্যতা দেই যে রিয়েল হোমিওপ্যাথির বক্তব্য আসলে অর্গাননেই আছে, অর্গাননেই রিয়েল হোমিওপ্যাথির নির্দেশনা রয়েছে, কিন্তু অর্গাননে যে কায়দায় আছে সেই কায়দাটা আমরা সহজবদ্ধভাবে বুঝতে পারিনি। কিন্তু আমাদের শ্রদ্ধেয় স্যার শ্যামল কুমার দাস সেটা কিন্তু আমাদের সামনে খুব সহজ সরল ভাবে উপস্থাপন করেছেন, আমাদের বোধগম্যতার ভিতরে সেটা আনতে সক্ষম হয়েছে। সেটা কিন্তু আমাদের এই যে পুরো প্রেজেন্টেশনের ভিতরে বিভিন্ন জায়গায় আমরা পরতে পরতে প্রাথমিক পর্যায়ে যেটা সেটা হচ্ছে যে আমরা এটা বোঝানোর চেষ্টা করছি। তো সেমিনারে যারা এসেছেন তারা জানছেন, ভবিষ্যতে যারা বিভিন্ন অঞ্চলে সেমিনার করবেন তারাও জানবেন। আপনারা জেনে খুশি হবেন অলরেডি আমাদের কিশোরগঞ্জ যে জেলা সেখানকার আঞ্চলিক ভাবে তারা একটা সেমিনারের আয়োজন করতেছে 28শে জুন। সে 28শে জুনের সেমিনারও এই বিষয়টি নিয়ে আলাপ হবে এবং সেখান থেকে আমরা এই বিষয়টা বলবো। আমাদের সিলেট থেকেও অলরেডি এরকম একটা প্রচেষ্টা চলতেছে যে সেখানেও এই আমাদের সেমিনার বা 2 দিনের ওয়ার্কশপ, তারা অবশ্য 2 দিনের ওয়ার্কশপের চিন্তা করতেছে, কিশোরগঞ্জ 1 দিনের সেমিনার করবে। তো তারাও আলাপ আলোচনা করছে। আমরা মানে অ্যাজ ওয়েল এজ আমরা অন্যান্য অঞ্চলেও আমরা আশা করি যে তারা যদি উদ্যোগ নেয় আমরা বিশেষ করে সেখানে যাব। আমরা বিশেষভাবে আমরা স্যার আসাবউদ্দিন স্যারের প্রতি আমরা বিশেষভাবে দৃষ্টি নিয়ে আছি, মানসিক দৃষ্টি নিয়ে আছি যে নিশ্চয়ই তিনি তার অঞ্চলে, চিটাগাং অঞ্চলে একটা এই ধরনের আয়োজন করবেন। এক ধরনের সেমিনার হতে পারে বা 2 দিনের ওয়ার্কশপ হতে পারে। 2 দিনের ওয়ার্কশপ হলে সবচেয়ে ভালো হয়। সেখানে তারা আপনারা যদি অ্যারেঞ্জ করেন তো আমরা সেখানেও আমাদের টিম যাবে এবং সেখানে আপনাদের সাথে আয়োজন করবে। আমরা রাজশাহী অঞ্চলেও আমরা চিন্তা করতেছি সেখানে আমরা যাতে এটা করতে পারি। মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে আমরা যে নিউ ডাইমেনশন, আমরা রিয়েল হোমিওপ্যাথিতে যে অর্গানের সাথে সমন্বিত করে যে বিষয়টা আমাদের কাছে বোধগম্যতা এসছে, সেই বিষয়টা শুধু আমরা আমাদের নিজেদের ব্রেনের মধ্যে রাখতে চাই না, আমাদের নিজেদের কর্ম প্রচেষ্টার মধ্যে রাখতে চাই না, এটা আমরা ছড়াই দিতে চাই সারা বাংলাদেশের সারা প্রত্যন্ত অঞ্চলে আমরা এটা ছড়াই দিতে চাই। যেহেতু আমাদের যারা স্টুডেন্ট রয়েছেন তারা হচ্ছেন যে আমাদের সবচেয়ে বড় পাওয়ার, আমরা মনে করি বড় বড় শক্তি বা বড় আমাদের প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাওয়ার বড় মাধ্যম। সেই কারণে আমরা চাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা আগে এই বিষয়টা শিখুক এবং তারা নিজেরা চর্চা করুক। চর্চা করে তারা যে সফলতা পাবে সেই সফলতাগুলো যদি ধারাবাহিকভাবে আমরা যেটা বলছিলাম কেস টেকিং এর নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যদি আপনার হ্যাঁ আসাদুদ্দিন স্যার আপনাকে ধন্যবাদ, আপনি চেষ্টা অব্যাহত রাখেন। আপনার প্রতি আমাদের কনফিডেন্স আছে, আশা আছে, আপনি পারবেন, চেষ্টা করলে ইনশাল্লাহ আপনি পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের যে কেস টেকিং এর যে নিয়ম বলেছিলাম সেই নিয়ম অনুযায়ী যদি আমরা ডকুমেন্টেশনটা ঠিক মতো করি, আমরা যদি স্টিল ছবি নেই, 1 মিনিটের ভিডিও গুলো নেই এবং যে প্যাথোলজিক্যাল রিপোর্ট গুলো নেই সেগুলো নিয়ে যদি আমাদের এই প্রচেষ্টাটা থাকে বা আপনাদের প্র্যাকটিসের মধ্যে যদি থাকে, তাহলে সেইটা যখন আপনারা সংঘবদ্ধভাবে যখন আমাদের যে রিসার্চ টিমের কাছে দিবেন, সেই রিসার্চ টিমের কাছে দিলে দেখবেন যে ওই বিষয়টা নিয়ে কিন্তু ভবিষ্যতে আমরা হাইলাইট করতে পারবো যে আমাদের অমুক প্র্যাকটিশনার এই কাজটা করছেন এবং তার ডকুমেন্টেশন এই, ছবি এই, সেটা নিয়ে এই সফলতা পাইছে। ফলে এখানে 2টা ঘটনা ঘটবে। একটা হচ্ছে যে আমাদের যে হোমিওপ্যাথিক যে অর্জন, আমাদের যে রিয়েল হোমিওপ্যাথিক অর্জন, এই অর্জনটা যেমন আমরা স্প্রাইড করতে পারবো, সম্প্রসারণ করতে পারবো, পাশাপাশি ব্যক্তি হিসেবে আপনিও কিন্তু নিশ্চয়ই একজন ভালো মর্যাদার জায়গায় যাবেন এবং আপনার চেম্বারের ক্ষেত্রে যে আপনার প্রফেশনাল যে
কি বলে ক্রেডিবিলিটি, এটাও কিন্তু ইনশাল্লাহ আপনার বাড়বে। আমরা সেই প্রচেষ্টার জন্য আমাদের স্টুডেন্টদেরকেই আমরা এটা ধারাবাহিকভাবে দিতে চাই, এবং সেটা যদি আমাদের ব্যাপক সময়ও লাগে আমরা সেটা দিব। যদিও আমাদের জুলাইতে আমাদের যে উইন্টার গ্রুপ রয়েছে, উইন্টার গ্রুপের জুলাইতে আপনাদের পরীক্ষা দিতে হবে, সেই কারণে এই মুহূর্তে আমি চাপ না দিলেও আমরা আবার হচ্ছে যে জুলাইয়ের পরের থেকে আবার ধারাবাহিকভাবে আমরা এটা আলোচনা করব। দরকার হলে আমরা একটা ক্লাস 2টা 3টা 4টা স্লাইড নিয়ে একটা ক্লাস শেষ করব, কিন্তু আমরা চাই যে আপনারা একেবারে অর্গানন কি বলেছেন হোমিওপ্যাথি চর্চার ব্যাপারে, এবং অর্গাননের কোথায় রিয়েল হোমিওপ্যাথি রয়েছে, এবং এই রিয়েল হোমিওপ্যাথিটা কিভাবে অর্জন করতে হয় এবং কিভাবে প্রয়োগ করতে হয়, এটা আমরা চাই যে সুস্পষ্টভাবে আমাদের স্টুডেন্টরা শিখুক। এটা যতটুকু সম্ভব আমরা হয়তো ইউটিউবে দেব, আর যেটুকু সম্ভব হবে না সেটা হচ্ছে যে আমরা আপনার থ্যাংক ইউ। এভাবে যদি আপনারা কমেন্ট করেন যে কার কেন বিরতি লেট হয়েছে, আমাদের জিসি রয় এতে কিন্তু সন্তুষ্ট হবে, এবং সেই সন্তুষ্টিতে কিন্তু আপনাদের রেগুলার মার্ক পেতে সাহায্য করবে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে সে এই 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 জিনিসটা যদি আমরা ভালো বুঝি, তাহলে হবে কি যে আমাদের এই যে যারা স্টুডেন্ট রয়েছে তারা অন্যদেরকে জানাতে পারবেন, অন্যদেরকে শেখাতে পারবেন। ফলে আমাদের এই যে আসল যে হোমিওপ্যাথিক শিক্ষা, রিয়েল হোমিওপ্যাথিক শিক্ষা, এটা সম্প্রসারিত সাহায্য করবে। সে কারণে আপনারা জাস্ট মানে স্টুডেন্ট হিসেবে না, আপনারা আমাদের এই টোটাল প্রচেষ্টার অংশ, সেই চিন্তা করে আপনারা প্রত্যেকেই আশা করি আমাদের এই নিউ ডাইমেনশন সম্পর্কে আপনাদের যে আগ্রহ আপনাদের এটা দেখাবেন, এবং সেই আগ্রহ অনুযায়ী আপনারা সেটা চর্চা করবেন, এবং নিয়ম মেনে আপনারা সেই চর্চার রিপোর্ট গুলো আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন, আমরা সেগুলা সংকলিত করার চেষ্টা করব। এখানে আরেকটা অপরচুনিটি আপনাদের আছে, আপনারা যারা আমাদের এই যে as a guided in organon admission of real homeopathic medicine as guided in organon, এই নীতি মেনে যারা আপনারা প্র্যাকটিস করবেন তাদের ক্ষেত্রে আরেকটা সুখবর হচ্ছে যে আপনি প্রতি পদে পদে আমাদের যে টিম রয়েছে, আমাদের বিশেষ করে আপনারা আমাদের ডক্টর সুনীল কুমার ঘোষ, ডক্টর গোপেশ চন্দ্র রয়, ডক্টর GM ওয়াহিদুর রহমান, এবং এদের সাথে আপনারা টাইম টু টাইম এই বিষয়ে যদি আপনারা সাজেশন চান তারা সাজেশন দিবে, এবং আপনারা যদি মনে করেন যে আমার সাথেও আলোচনা করে আপনারা সাজেশন প্রয়োগ করতে চান, আপনারা সেই প্রয়োগ করার সুযোগটা পাবেন। আমরা অবশ্যই আপনাদেরকে আপনাদের পাশে থেকে আমরা মানুষকে আরোগ্য করার বা আপনার চেম্বারের ওই রোগীকে যাতে আরোগ্য লাভ করতে পারে সেই প্রচেষ্টা আমরা নিব। আমি শুরুতে অনেক কথা বলেছি, আমি এখন সরাসরি আমাদের প্রেজেন্টেশনে যাব আজকের এই বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। আমাদের যে বিষয়বস্তুটা ছিল সেটা হচ্ছে যে আপনার পটেন্সি, ডোজ এবং হচ্ছে যে আপনার অবজারভেশন। আমরা প্রথমে আমরা আলোচনা করবো পটেন্সি ডোজ কিভাবে ঠিক করতে হবে। তো কিভাবে ঠিক করতে হবে এটা জানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অ্যাপোরিজম আমরা মনে করি অর্গাননে, সেটা হচ্ছে 276। 276-এ কিছু আসার কথা আছে, কিছু ভয়াবহ কথা আছে। এখানে ভয়াবহ কথাটাই কিন্তু বেশি। এখন এইটার যে আপনার ইংরেজি ভার্সনটা আমি এখানে আমাদের প্রেজেন্টেশন আছে, কিন্তু আমি সেটা আপনাকে দিচ্ছি না। আমরা মূলত আপনার বাংলা ভার্সনটা নিয়ে কথা বলছি, এই কারণে যে বাংলা ভার্সনে হচ্ছে যে আপনার আমাদের বুঝতে সহজ হয়। যাই হোক, আপনারা কিন্তু ইংরেজি ভার্সনটা পড়বেন। অর্গানন যদি ইংরেজি ভার্সন না পড়েন তাহলে কিন্তু অর্গানন যথাযথভাবে বোঝা যায় না। 276-এ বলতেছেন যে সদৃশ বিধান মতে উপযোগী হওয়া সত্ত্বেও যদি মাত্রা অত্যন্ত বড় হয় তাহলে তার প্রতিটি মাত্রায় ক্ষতি সাধন করে। অনেক মাত্রা বলে বলা হয়নি, বলেছে মাত্রা যদি বড় হয় তাহলে তার ফার্স্ট ডোজেও ক্ষতি হবে, মানে প্রতিটি মাত্রায় ক্ষতি সাধন করে, তার মানে তার ফার্স্ট ডোজেও ক্ষতি হবে সদৃশ বিধান মতে। মানে অর্থাৎ আপনার যদি সিমিলিমাম মেডিসিন বা সিমিলার মেডিসিন হয় এবং তার মাত্রা যদি অত্যন্ত বড় হয় তাহলে কিন্তু তার প্রতিটি মাত্রায় ক্ষতি সাধন করবে। আবার কি বলছেন যে ঔষধ যত বেশি রোগের সদৃশ হয় এবং যতই উচ্চ শক্তিতে নির্বাচিত হয় তাহার করা মাত্রা সমূহ তততেই ক্ষতি সাধন করে। তার মানে আপনার মেডিসিন যত সিমিলিমাম হবে, যত পারফেক্ট হবে, এবং সেই মেডিসিনটা যদি হায়ার পটেন্সিতে আপনি দেন
তাহলে কি হবে, অত্যন্ত উচ্চমানের শক্তিতে যদি আপনি প্রয়োগ করেন তাহলে হচ্ছে আপনার তার করা মাত্রা অত্যন্ত তার ততোধিক ক্ষতি সাধন করবে, মানে এমনিতে ক্ষতি করে এবং সেটা আরো বেশি ক্ষতি সাধন করবে। অর্থাৎ আপনি যদি নিম্ন ক্রমের ওষুধও দেন তাও ক্ষতি করবে যদি বড় মাত্রা করেন, বড় মানে বড় অত্যন্ত বড় মাত্রায় যদি আপনি দেন। আর যদি উচ্চ মাত্রায় দেন এবং সেই মাত্রাটা যদি তার করা হয় তাহলে আরো বেশি ক্ষতি করবে। এবং সেই ক্ষতিটা এত বেশি যে হ্যানিম্যান স্যার এখানে বলতেছেন টোটাল অর্গাননে, যেখানে অ্যালোপ্যাথি নিয়ে এত বিরূপ আলোচনা করেছেন, তিনি এত ক্ষতিকর দিক বলেছেন, অথচ 276 বলতেছেন যদি হোমিওপ্যাথিক ঔষধ এইভাবে প্রয়োগ করা হয় তাহলে অ্যালোপ্যাথি থেকেও কিন্তু ক্ষতিটা বেশি, অ্যালোপ্যাথিক ওষুধের মাত্রা থেকেও কিন্তু ক্ষতিকরটা বেশি হবে। অ্যাপারিজম 276 এটা কিন্তু তিনি বলতেছেন। আবার কি বলতেছেন যে এইটা কি হয়, এইভাবে সুনির্বাচিত ওষুধের বড় মাত্রা সমূহ এবং ঘন ঘন প্রয়োগ করা হলে, অর্থাৎ প্রথমত হচ্ছে বড় মাত্রা সমূহ। বড় মাত্রা বলতে কি বোঝায়, বড় মাত্রা বলতে কিন্তু অনেক পরিমাণের ওষুধ খাওয়ানোকেই শুধু বোঝায় না, বড় মাত্রার সাথে কিন্তু দুইটা বিষয় জড়িত। একটা হচ্ছে যে ওষুধের পরিমাণ, আর একটা হচ্ছে আপনার ওষুধের শক্তি। শক্তি আর পরিমাণ মিলে কিন্তু মাত্রা, কথাটা বুঝতে হবে। এখন আপনি যদি অধিকতর উচ্চ শক্তি দেন তাহলে সেটা যেমন বড় মাত্রার সাথে সংশ্লিষ্ট হয়, আবার আপনি যদি ওষুধের পরিমাণ বেশি হয়, ওষুধের পরিমাণ মানে উনি তো স্যার তো 10 নম্বর গ্লোবিলসে ওষুধ তৈরি করতে বলছে, সেই 10 নম্বর গ্লোবিলস ওষুধ স্যারের সবচেয়ে বড় যে মানে হিসাব সেটা হচ্ছে যে আপনার আমরা যদি আজকের বাস্তবতায় যদি মিলাতে চাই তাহলে 500 ml পানির মধ্যে যদি একটু বাদ দিয়ে দেন তাহলে 450 ml পানি থাকে, সে 450 ml পানির ভিতরে একটা দানা, এই একটা দানা দিলে হচ্ছে এটা সঠিক মাত্রা হবে। কিন্তু এখানে যদি আপনি মনে করেন ছোট দানা 2-4টে পড়ে গেলে কিছু যায় আসে না, যদি অ্যানিমেল স্যার এক জায়গায় বলছেন যে 2-4টে পড়ে গেলে খুব একটা সমস্যা না, কিন্তু আসলে এটা সমস্যা, এটা আমরা বাস্তবে প্রয়োগ করতে যেয়ে দেখছি সমস্যা। সে কারণে আপনাকে একটা দানাই দিতে হবে এবং সেই একটা দানা দিয়ে ওই ওই ইসের ভিতরে ওই মানে 450 ml পানির মধ্যে থেকে যদি আপনি 10টা 8টা বা 10টা বা 12টা ঝাঁকি দিয়ে যদি এক মুকুট দেন তাহলে হচ্ছে একটা মাত্রা হবে, মানে ফার্স্ট ডোজ হবে। এখন ফার্স্ট ডোজে যদি প্রতিক্রিয়া দেখায় ওকে ফাইন, না দেখালে দ্বিতীয়বার দিবেন, দ্বিতীয়বার দিলেও যদি প্রতিক্রিয়া দেখে ফাইন, না দেখালে তৃতীয়বার দিবেন। তো সেইটার ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনি মিনিমাম মানে যদি আপনার খুব অ্যাকিউট এমার্জেন্সি রোগী হয় তাহলে সেখানে আপনি 5 মিনিট 10 মিনিট পর পর দিতে পারেন, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনার স্বাভাবিক রোগী হয় তাহলে আপনি মিনিমাম 24 আওয়ার্স আপনাকে অপেক্ষা করা উচিত যে ওই একটা ডোজ দেওয়ার পরে বা এক কর্ক পানি খাওয়ানোর পরে বা ওষুধ খাওয়ানোর পরে তার প্রতিক্রিয়া হয় কিনা। তো সেই জন্য মিনিমাম 24 ঘন্টা পর পর আপনি এটা দিলে ভালো হয় বা প্রতিদিন একটা করে দিলে ভালো হয়। তো সেটাও আপনি যদি প্রথম মাত্রাতেই যদি উপকার পান তার দ্বিতীয় মাত্রায় যাবেন না, দ্বিতীয় মাত্রায় উপকার হলে তৃতীয় মাত্রায় যাবেন না। আসলে মূলত কথা হচ্ছে প্রতিক্রিয়া প্রকাশ পাওয়া পর্যন্ত হচ্ছে এক মাত্রা, আর প্রতিক্রিয়া প্রকাশ পেয়ে গেলে মাত্রা ক্লোজ, তখন দ্বিতীয় দিলে হয়ে গেল সেটা হলো অতিরিক্ত মাত্রা এবং সেটাই হয়ে যাবে কড়া মাত্রা এবং সেটার জন্য বলা হয়েছে ঘন ঘন প্রয়োগ। সেই ঘন ঘন প্রয়োগের দোষে কিন্তু তখন আপনি দোষী হবেন। তো এইটা যদি ঘন ঘন প্রয়োগ করেন তাহলে কি হবে, যে এতটাই ক্ষতি করে যে রোগীর জীবন বিপন্ন করে তোলে অথবা রোগকে অসাধ্য করে দেয়। এবং আরো বলছেন কি যে এইটা সবচেয়ে ভয়াবহ ব্যাপার, সেটা হচ্ছে যে অনুভূতির দিক হইতে ইহারা প্রাকৃতিক রোগকে ধ্বংস করিয়া দেয়। অর্থাৎ আপনি যে রোগ প্রাকৃতিক রোগের কারণে মেডিসিনটা দিচ্ছেন সেই রোগের কিন্তু কোনো লক্ষণ আর তার ভিতরে পাওয়া যাবে না। হ্যানিম্যান বলতেছেন রোগী আর মূল রোগ ভোগ করেন না ঠিকই, কিন্তু তাহার ফলে রোগী সদৃশ অধিকতর উগ্র ঔষধজনিত রোগের দ্বারা অধিকতর রুগ্ন হইয়া পড়েন। এই রোগ দূর করা সর্বাপেক্ষা দুঃসাধ্য কাজ। তার মানে আপনি যে রোগের জন্য দিচ্ছেন সেই রোগের আর কিন্তু মূল রোগের আর কোনো অনুভূতি দেখা যাচ্ছে না। তাহলে আপনি মনে করছেন না আমার এটা তো খুব ভালো কাজ করছে, আমার খুব ভালো কাজ করছে এবং এই খুব ভালো কাজ করছে বলে তো ওই রোগটা নাই, এখন বোধহয় অন্য কিছু আসছে, অন্য কিছু আলাদাভাবে আসে নাই, আপনি সৃষ্টি করলেন। আপনি এই 276 অনুযায়ী এইভাবে সিএম এর মতো ভয়াবহ মেডিসিন বা অত্যন্ত উচ্চ শক্তি আপনি বারবার বারবার প্রয়োগ করে
বিভিন্ন মেডিসিন বারবার সিএম প্রয়োগ করে 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 আপনি কিন্তু আজকে এইটাকে অসাধ্য করে তুলতেছেন, তার জীবনকে বিপন্ন করে তুলতেছেন। তখন আপনি বলতেছেন যে ওই না, তার আশা ওই রোগ তো নেই, যে কারণে আসলে সেটা তো নেই। এটা নতুন জিনিস, নতুন জিনিস কোথায় আসছে? নতুন জিনিস কোথাতে আসছে? সেখানে অ্যানিম্যাল স্যারের 276 যদি বলেন তাহলে আপনি এটা সৃষ্টি করেছেন বলে এটা কিন্তু প্রমাণ হয়। কেন প্রমাণ হয়? হ্যানিম্যান স্যার এটা বলেছেন। হ্যানিম্যান স্যারকে এমনি এমনি বলেছেন, হ্যানিম্যান স্যার এই কাজটা করেছেন, করে যখন দেখেছেন যে আসলে এটা ক্ষতিকর হয় তখন কিন্তু সেটা তিনি লিখছেন। এটা কিন্তু অনুমান বা ভাবাবেগের পরে তিনি কিন্তু লেখেন নাই। নিশ্চয়ই তার গবেষণার স্বার্থে কাজটা করেছেন, করে দেখছেন যে আসলেই এটা বিপজ্জনক ঘটনা এবং বিপজ্জনক বিষয় ঘটেছে। সেই জন্য 276 ভয়াবহ বিষয়। যারা সিএম কথায় কথায় প্রয়োগ করেন তারা 276 কে অত্যন্ত মান্যতা দিয়ে বিবেচনা করবেন, তারপরে চিন্তা করবেন আপনার সিএম দিবেন কি দিবেন না। সিএম যার প্রয়োজন তাকে সিএম দিতে হবে, হ্যাঁ ঠিক আছে দেবেন, কিন্তু আসলে তার সিএম দেওয়া প্রয়োজন কিনা এটা ভাবেন, বোঝেন, তারপরে প্রয়োগ করেন। আমাদের, আমি আবারও আসাদুদ্দিন স্যারকে রেফার করছি এই কারণে, উনি একদিন একটা কথা বলেছিলেন, এবার থামেন। আমি তাৎক্ষণিকভাবে কথাটা বুঝিনি, কিন্তু পরে আমি যখন বুঝছি মাঝে মাঝে কিন্তু থামতে হয়, আপনাকে থামতে হবে, থেমে বুঝতে হবে যে আসলে এখানে ভাবনা করার কিছু আছে কিনা, এখানে চিন্তা করার কিছু আছে। আমি যারা দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস করছেন আমি তাদেরকে অনুরোধ করব, এবার থামেন, ভাবনার জন্য থামেন, ভাবুন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। এখানে ফুটনোট 132-তে অ্যানিম্যাল স্যার বলতেছেন যে প্রয়োজন হলে, সুনির্বাচিত ওষুধ যদি প্রয়োজন হয় তাহলে এইটা কিন্তু আপনার প্রতিদিন এমনকি মাসের পর মাস প্রয়োগ করা যেতে পারে। এই কথাটা কিন্তু আমরা সবাই জানি। সেটা হচ্ছে কি যে 50 মিলিসিমাল মেডিসিনের একটা সুবিধা আছে। কি সুবিধা? এইটা ঘন ঘন প্রয়োগ করা যায়, মাসের পর মাস প্রয়োগ করা যায়, প্রতিদিন প্রয়োগ করা যায়, এমনকি মিনিটে মিনিট প্রয়োগ করা যায়। কে বলছে? হ্যানিম্যান স্যার বলছে। কিন্তু ওইখানে যেটা প্রয়োজনের কথা বলা হয়েছে, প্রয়োজন হলে, সে প্রয়োজন হবে কি হবে না এটা অ্যাপোরিজম 238, অ্যাপোরিজম 246, অ্যাপোরিজম 247, অ্যাপোরিজম 253 এবং ফুটনোট 83 এইটাকে নিয়ে কিন্তু বিবেচনা করতে হবে যে আসলেই মানুষটা 5 মিনিট অন্তর বা 15 মিনিট অন্তর বা প্রতিদিন বা মাসের পর মাস প্রয়োগ করা প্রয়োজন কিনা। এই প্রয়োজন যদি হয় তাহলে প্রয়োগ করা যাবে, আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনি এটা করতে পারবেন না। আরেকটা কথা ফুটনোট 132-তে হ্যানিম্যান স্যার বলছেন যে আমরা সময় জানি না যে উচ্চ শক্তি, মানুষের যার উচ্চ শক্তি প্রয়োজন তার তো উচ্চ শক্তিতেই, অধিকতর উচ্চ শক্তিতেই তার ওটা যাবে। যেমন ধরেন যে মানুষটা সিএমএ আরোগ্য হওয়ার কথা, আপনি আপনার প্রগনোসিসে মনে হচ্ছে যে মানুষটা সিএম না যাওয়া পর্যন্ত আপনার আরোগ্য হবে না। তা আমরা যদি 50 মিলিসিমেলের সাথে যদি অ্যাডজাস্ট করি তাহলে রাজন শঙ্কর স্যারের কথা মতো 13-14 হচ্ছে 50 সিএম এর প্রায় সমকক্ষ। তাহলে আপনি ধরে নিলেন যে 50 মিলিসিমেল মেডিসিনে 13-14 না যাওয়া পর্যন্ত এই মানুষটা আরোগ্য হবে না। কিন্তু আমরা যে অর্গানিক প্যাথোলজি এবং ডাইনামিক প্যাথোলজির কথা বলেছিলাম, সেখানে কি হচ্ছে যে অর্গানিক প্যাথোলজিকে কখনোই উচ্চ শক্তিতে সঙ্গে সঙ্গে প্রয়োগ করা যায় না, উচ্চ ক্রমে যায় না, এবং আপনার হচ্ছে যে যাদের ডাইনামিক প্যাথোলজি তাদের আবার উচ্চ ক্রমে না গেলে তাদের হচ্ছে যে আপনার আরো মানে আরাম পায় না বা আরোগ্য হয় না। তাহলে এইখানে তো একটা অর্গানিক প্যাথোলজি ডাইনামিক প্যাথোলজির একটা বিষয় রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে হোমিওপ্যাথিক খাইতে যারা মানে চিকিৎসা নিতে যারা আসে এরা কয়জন তাদের পরীক্ষা নিরীক্ষা করে আপনার সামনে আসে, কয়জন রিপোর্ট নিয়ে আপনাদের সামনে আসে। ফলে আপনি তো জানেন না মানুষটা অর্গানিক অবস্থায় আছে, মানে ডাইনামিক মনে হচ্ছে তার আচরণ, কিন্তু তার ভিতরে অর্গানিক কিছু আছে কি নেই আপনি কিভাবে বুঝবেন? আপনার তো বোঝার কায়দা নেই। কেননা ডাইনামিক অর্গানিক বুঝতে গেলে হয় সরাসরি আপনার প্যাথোলজি দেখতে হবে, আর না আপনার টেস্ট রিপোর্টের উপরে ভিত্তি করতে হবে। হ্যাঁ, প্যাথোলজি দেখে যদি আপনি অর্গানিক বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি আপনার প্যাথোলজি দেখে বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে আপনি আপনার মতো পদক্ষেপ নিলেন। কিন্তু আপনি যদি না বুঝতে পারেন তখন কি হবে? তখন তো আপনি বিপদ ঘটে যেতে পারে। হয়তো আপনি ভাবছেন যে এটা মানুষটা ডাইনামিক প্যাথোলজি নিয়ে এসছে, এখন তাকে ডাইনামিক প্যাথোলজি নিয়ে হায়ার উচ্চক্রম দিলেন। এখন সত্যি সত্যি যদি তার অর্গানিক প্রবলেম না থেকে থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, কিন্তু যদি থেকে থাকে তখন তো আপনি বিপদে পড়বেন। এই বিপদে পড়তে পারেন বলেই আমাদের হ্যানিম্যান স্যার একটা পরামর্শ দিচ্ছেন, বলছেন যে ক্রনিক ডিজিজ চিকিৎসায় 50 সহস্রাধিক ওষুধের শক্তির ওষুধ
প্রথমে 1 বা 2 সপ্তাহ নিম্নতম ক্রমগুলোতে আরম্ভ করার পর উচ্চ শক্তির দিকে অগ্রসর হয়ে প্রয়োগ করা যেতে পারে। অত্যন্ত অভিভাবকের মতো একটা পরামর্শ, অত্যন্ত অভিভাবকের মতো একটা পরামর্শ, মানব জাতির কল্যাণের জন্য একটা পরামর্শ। এই পরামর্শটা যারা আপনারা করছেন তারা ভাববেন যে আমরা এই পরামর্শটাকে পূরণ করবো কি করবো না। আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ ভাবার কথা, সেটা হচ্ছে আমি পুরো মানে আর্টিকেলে যা আছে সব কিন্তু আমি এখানে লিখি নাই, আমি জাস্ট চুম্বক অংশগুলো লিখছি। যদি 276টা আমি পুরোপুরি দিছি, বাকিগুলো পুরোটা আমি এখানে আনি নাই। তার কারণ হচ্ছে মূল কথাটা আপনাদেরকে বলা আমার উদ্দেশ্য। আপনারা 134 অ্যাপোরিজমে যদি যান তাহলে সেখানে দেখবেন, সেখানে বলতেছে কি ব্যক্তি থেকে ব্যক্তির পার্থক্য রয়েছে। তার মূল ভাবাবেগটা হচ্ছে ব্যক্তি থেকে ব্যক্তির পার্থক্য রয়েছে। পৃথিবীর সকল মানুষ একরকম হয় না, সকল মানুষ একরকম শারীরিক অবস্থা নিয়ে আসে না, সকল মানুষ একরকম মানসিক অবস্থা নিয়ে আসে না, সকল মানুষ নামে একই রকম রেজাল্ট অফ ডিজিজ বা প্যাথোলজি এলেও বাস্তবে হিউম্যান বডিটা বা হিউম্যান মানুষ হিসেবে মানুষটা কিন্তু একই রকম অবস্থায় থাকে না। যেহেতু একই অবস্থায় থাকে না, সেই কারণে সকলের জন্য একই পটেন্সি কমন হতে পারে না। এই মানে ধ্রুব সত্যটা আপনার হ্যারিম্যান স্যার বলে গেছেন। এইটা যদি আপনি মিথ্যা প্রমাণ করতে পারেন, যেদিন প্রমাণ হবে সেদিন আমরা বলবো যে স্যার হ্যানিম্যানকে বলবো স্যার আপনি 134 ডিলিট করে দেন। যতক্ষণ পর্যন্ত এটা প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের 134 মানতে আমরা বাধ্য। এই কারণে বাধ্য যে এখনো পর্যন্ত একই প্রোটোকল সাস্টেনেবল করতে আজকে কেউ পারেননি। ইভেন আমাদের শ্রদ্ধেয় স্যার শ্যামল কুমার দাস, যিনি যেটা প্রতিনিয়ত চাচ্ছেন সারা পৃথিবীর মানুষের জন্য একই প্রোটোকল একই প্রেসক্রিপশন হবে, কিন্তু তিনি এখনো কিন্তু কোনো প্রোটোকলই 5 মাস 6 মাস 7 মাসের বেশি দাঁড়ায় রাখতে পারেননি। পরে আবার তাকে চেঞ্জ করতে হয়েছে। আমি জানি না এই 134-কে মানলে স্যার কি বিবেচনা করতেন, অথবা এই 34-কে তিনি মিথ্যা প্রমাণ করতে চাচ্ছেন কিনা সেটাও আমার জানা নেই। যাই হোক, আমরা অপেক্ষায় থাকি। এরপরে তুমি 161-তে স্যার হ্যানিম্যান বলতেছেন, দেখেন এখানে বলতেছে না যে ওই যে আমরা বলি যে হোমিওপ্যাথি ওষুধ খাইলে তাৎক্ষণিকভাবে কিছু বাড়ে, আমরা বলি যে বাড়ে, হ্যাঁ বাড়ে, কিন্তু এই যে বৃদ্ধি, তাৎক্ষণিক বৃদ্ধি, এই বৃদ্ধিটাকে বলা হয় হোমিওপ্যাথিক বৃদ্ধি। তো এই বৃদ্ধিটা কখন শুভ লক্ষণ আর কখন অশুভ লক্ষণ, এই কথাটা কিন্তু 161 অ্যাপোরিজমে স্যার হ্যানিম্যান পরিষ্কার ভাবে বলেছেন। 161 নম্বর অ্যাপোরিজম অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপোরিজম। আপনারা বারবার মানে যেমন এর আগে যখন আমরা বললাম যে 276 আর এই যে 161 বারবার পড়বেন, বারবার পড়বেন, দেখবেন যেখানে কত কথা লেখা আছে, তার ভিতরে চুম্বক কথাগুলো বের করবেন। আপনার যে প্র্যাকটিস দেখবেন যে কত স্বাচ্ছন্দ্যে আপনি করতে পারেন। আপনার মস্তিষ্ক খুলে যাবে, আপনার মস্তিষ্ক খুলে যাবে। মস্তিষ্ক খুলে গেলে আপনি কিন্তু চিন্তা করতে পারবেন। আপনার চিন্তা শক্তিকে হ্যাং করে কিন্তু আপনি যদি চিকিৎসা করতে চান, আপনি ভালো চিকিৎসক হবেন না। চিন্তা শক্তিটাকে প্রমোট করেন, বিস্তার করেন, প্রসারিত করেন, তাহলে আপনার চিকিৎসা করতে সুবিধা হবে। 161-তে বলতেছে অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশনটা শুভ লক্ষণ, কিন্তু ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এটি একেবারেই অনুচিত কাজ। অনুচিত কাজ মানে তো বোঝা যায়, অনুচিত কাজ মানে কিন্তু অপরাধ। কেউ যদি অনুচিত কাজ করে তার মানে সে একটা অপরাধ করল। আর যদি ধর্মীয় দৃষ্টিতে ধরেন তাহলে সেটা পাপ করল। অনুচিত কাজ যে করে সে পাপ করে। তা হ্যানিম্যান স্যার বলতেছেন ক্রনিক ডিজিজের ক্ষেত্রে একেবারেই অনুচিত কাজ। তার মানে আপনি ক্রনিক ডিজিজের ক্ষেত্রে সম্ভাবনা আছে এই বৃদ্ধি হওয়ার, এই ধরনের কোনো পটেন্সি যদি আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনি পাপ কর্মে ধাবিত হলেন। যদি না হয় ভালো কথা, আপনার পাপ হলো না, কিন্তু যদি হয় তাহলে কিন্তু আপনি পাপের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। সেই জন্য আমরা বলি যে আপনার যেই পটেন্সি প্রয়োগ করলে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে সেই পটেন্সি থেকে আপনি বিরত থাকেন। আপনি হ্যাঁ সেই পটেন্সিতে যাবেন, কিন্তু হ্যানিম্যান স্যারের ওই 132 অনুযায়ী, ওই সাজেশন অনুযায়ী ক্রমে ক্রমে যান, ধীরে ধীরে যান। নিম্নক্রমতে শুরু করেন, ধীরে ধীরে যান। এই ধীরে ধীরে যেতে যেতে ওই মানুষটার দেহ কিন্তু আপনার সেভাবে তৈরি হয়ে যাবে। আমি 132-এ একটা উদাহরণ আপনাদের দিতে পারি। এই 132 একটা চমৎকার উদাহরণ আছে। সেটা হ্যানিম্যান স্যার কেন এই মানে নিম্নতর ক্রম দিয়ে শুরু
শুরু করতে বলেছে। আমি হয়তো কোনো একটা ক্লাসে উদাহরণটা দিছিলাম, কোনো একটা পোস্টের আলোকে আমি সেই উদাহরণটা অত্যন্ত প্রাসঙ্গিক মনে করি এই আজকের আলোচনার মধ্যে। সেটি হচ্ছে যে একটা বাড়ির দেয়ালে প্রচন্ড একটা মানে ময়লা জাতীয় জিনিস বা কোনো একটা কি বলে যে একটা ডাস্ট জমা হয়েছে এবং শক্ত ডাস্ট, সে ডাস্ট জমা হয়ে রয়েছে। এখন আপনি বাজার থেকে যদি অত্যন্ত শক্তিমানের যদি কোনো কাঁটা তার দিয়ে যে আপনার ব্রাশ বানানো থাকে, সেই ব্রাশটা দিয়ে যদি ওটা ঘষেন, আপনি কিন্তু দ্রুত ওই ইয়েটা দূর করে ফেলতে পারেন, মানে ওই ডাস্টটা কিন্তু দেয়াল থেকে সরাই ফেলতে পারেন। হ্যাঁ, দ্রুত ডাস্টটা সরে যাবে। শুধু কি ডাস্ট সরবে, দেয়ালের কোনো ক্ষতি হবে না? যদি কাঁটা তারের বেড়া মানে ইয়ে দিয়ে ওই যে আপনার ব্রাশ দিয়ে আপনি যদি দেয়ালের ডাস্ট উঠাতে চান, তাহলে দ্রুত দেয়ালের ডাস্ট উঠে যাবে। কিন্তু সেই সাথে কি হবে, সেই সাথে আপনার হচ্ছে যে ওই মানে দেয়ালেরও কিন্তু ক্ষতি হবে, অর্থাৎ ওই যে প্লাস্টার, সে প্লাস্টারও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ হিউম্যান বডির মধ্যে কোন যে রোগ রোগ শক্তি দ্বারা যে রেজাল্ট অফ ডিজিজ জন্ম হয়ে রয়েছে, সে প্রকাশিত হয়ে রয়েছে, সেই রেজাল্ট অফ ডিজিজ যদি আপনি দ্রুত আরোগ্যের জায়গায় নিয়ে যেতে চান, তার জন্য যদি আপনি অধিকতর শক্তিশালী ওই যে কাটা যুক্ত মানে তারের ব্রাশ দিয়ে যদি আপনি ঘষতে চান, হ্যাঁ দ্রুত যাবে, কিন্তু সেই অঙ্গ বা আমাদের হিউম্যান বডিও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এর বিকল্প হিসেবে যদি আপনি আস্তে ধীরে পানি মেরে 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 যদি ওটা নরম করে নেন, নরম করে নিলে দেখবেন যে আপনার সামান্য একটা কাপড়ের ন্যাকড়া দিয়ে যদি বা ওটা ঘষেন, দেখবেন যে ওটা উঠে যাবে। হ্যাঁ, তারপরে যদি কিছু থেকে থাকে, তখন আপনি ওই কাটা তারের কাটা দিয়ে যে মানে তারের যে ব্রাশ, সেই ব্রাশ দিয়ে তখন আস্তে আস্তে টুকটুক করে উঠায় ফেলেন, দেয়াল ক্ষতিগ্রস্ত হবে না। আর একটা প্রাকৃতিক উদাহরণ দেওয়া যায়, অনেক দেয়ালে দেখবেন অশ্বত্থ গাছ দেয়ালের ভিতরে হয়, বট গাছ দেয়ালের মাঝখানে ওঠে। এখন এই গাছটা আপনাকে তো উঠাতে হয়। এখন একটা যদি কুড়াল দিয়ে আপনি যদি বাড়ি মারেন বা বারবার যদি কোপাতে থাকেন দেয়ালে, তাহলে কিন্তু ওই গাছটা কিন্তু উঠে যাবে, ওই গাছটা উঠে যাবে, খুব দ্রুত উঠে যাবে। কুড়াল দিয়ে মারতেছেন, খুব দ্রুত উঠে যাবে। কিন্তু আপনার দেয়ালও তো সঠিক থাকবে কিনা, দেয়ালও ভেঙে পড়বে কিনা, সেই সম্ভাবনা তো থেকে যায়। আপনি অশ্বত্থ গাছ দেয়ালে জন্মাইছে বা বট গাছ দেয়ালে জন্মাইছে, দেয়ালে করে বট গাছ অশ্বত্থ গাছ রাখা যাবে না, তার জন্য কুড়াল দিয়ে আপনি দ্রুত উঠানোর জন্য মারলেন, মারতে গেলে কি হলো, গাছ উঠে গেল, কিন্তু ওই দেয়ালটা কিন্তু থেকে যাবে, মানে দেয়ালটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি ছোট ছোট অস্ত্র দিয়ে আগে শিকড় টিকড় আস্তে আস্তে যদি কেটে 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 লুজ করে নেন, তারপরে দেখা গেল টান মারলেই কিন্তু ওটা উঠে যেতে পারে। হ্যাঁ, তখনও যদি আপনার প্রয়োজন হয় ওই কুড়াল দিয়ে একটা বাড়ি মারার, সেটা আস্তে ধীরে কিন্তু কুড়াল দিয়ে আপনি মারতে পারেন, মারলে কিন্তু আপনার ওই গাছটা উঠে যাবে, দেয়াল কম ক্ষতিগ্রস্ত হবে। ফলে এই 132-এ আমাদের হ্যানিম্যান স্যার কত বড় একটা মানে বিষয় বলে গেছে। এইভাবে প্রাকৃতিক উদাহরণের সাথে যদি ভাবেন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সহজ হবে প্রথমে 1 বা 2 সপ্তাহ নিম্নক্রম ওষুধ দিয়ে আগালে কেমন ভালো মানে উপকার হয়। আমার অনেকগুলো উদাহরণ আছে যে মানুষরা আসছিল মাথা ব্যথা নিয়ে, মানুষরা আসছিল পেট ব্যথা নিয়ে, মানুষরা যে কোনো একটা সমস্যা নিয়ে আসছিল, তাকে সিএম দেয়, দিলেই ভালো হয়ে যায়, আবার সিএম খায় ভালো হয়ে যায়, আবার 16, 17, 18 দিতে যায়, বেশ ভালো থাকে ভালো থাকে ভালো থাকে, আবার যখন সমস্যা হয় আবার সেই সিএম মারে, মারলে দেখা যায় আবার আবার ভালো হয়ে যায়। এখন তো সবকিছু ভালো, তার চাল চলন ভালো, তার কথাবার্তা ভালো, তার আলাপ ব্যবহার ভালো, তার চিন্তা চেতনা ভালো, কিন্তু দিন দিন ফ্যাকাশ হয়ে যাচ্ছে, দিন দিন ফ্যাকাশ হয়ে যাচ্ছে। কি ফ্যাকাশ হয়ে যাচ্ছে কেন? তখন তার যখন ব্লাড টেস্ট করা হলো, তখন ব্লাড টেস্টে দেখা গেল যে তার রেড ব্লাড সেল মারাত্মক রকমের ভেঙে গেছে এবং হোয়াইট ব্লাড সেল মারাত্মক রকমের বেড়ে গেছে। ফ্যাক্ট অফ দিস। অতএব সাধু সাবধান। তো সেই জন্য আমরা যেটা বলি যে আপনার যেহেতু ক্রনিক ডিজিজের ক্ষেত্রে বিশেষ করে অ্যাকিউট এমার্জেন্সি ছাড়া, অ্যাকিউট এমার্জেন্সি মানে রোগী মরণাপন্ন মুমূর্ষ রোগী, বাঁচবে কি মরবে বলা যাচ্ছে না, এবং সবাই মনে করতেছে যে কোনো সময় মারা যেতে পারে, সেই সময় ছাড়া আপনি কঠিন ওষুধ প্রয়োগ করতে পারেন না। সে কারণে আমরা কখনোই শুরুতেই সিএম কিংবা উচ্চ ক্রমের
কোনো পটেন্সি প্রয়োগ করাকে আমরা সমর্থন করি না অ্যাজ পার অ্যাপারেজম 161। এবং ফুটনোট 132 অনুযায়ী আমরা হ্যানিম্যান চিন্তাকে মান্যতা দিয়ে, প্রাধান্য দিয়ে আমরা আপনাদেরকে সাজেশন করব অন্তত 1-2 সপ্তাহ আপনারা নোসোট জাতীয় যদি ওষুধ হয় 3 বা 4, আর অন্য জাতীয় যদি ওষুধ হয় 1 এবং 2, অর্থাৎ প্লান্ট কিংডমের বা আদার্স মেডিসিন যেগুলো আছে অ্যানিমেল কিংডম, সেগুলো 1 বা 2 আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু নোসোট জাতীয় ওষুধ 3 বা 4 এর নিচে ব্যবহার না করা সঙ্গত। তবে ক্যান্সারাস পেশেন্ট হলে সেক্ষেত্রে আপনার নোসোট হলেও 1 থেকে শুরু করতে পারেন, সমস্যা হবে। 247 থেকে আমাদের যেটা সাজেশন যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আরোগ্য ত্বরান্বিত করার আশায়, মানে অ্যাকুট এমার্জেন্সিতেও আমাদের ঘন ঘন ওষুধ খাওয়াইতে হয় বা মাখাতে হয়, অনেক কিছু করতে হয় বা গ্রানে দিতে হয়, কারণ ওর তো জাগাতে উঠতে হবে, ও তো মারা যাচ্ছে, মানুষটা মানে বাঁচবে কি মরবে এরকম একটা অবস্থা। সেই ক্ষেত্রে একরকম মানে ঘন ঘন পটেন্সি আপনি দিতে পারেন, অল্পক্ষণ পর পর দিতে পারেন। কিন্তু যেগুলো স্বাভাবিক রুগী তাদের আরোগ্যটা ত্বরান্বিত হবে এই চিন্তা করে অল্পক্ষণ পর পর বা ঘন ঘন বা প্রতিদিন আপনাকে ওষুধ প্রয়োগ করা যাবে না। এটা 247 কে যদি আপনি বিবেচনা করেন, 246 কে যদি আপনি চিন্তা করেন, এইখানে আপনার হচ্ছে অবজারভেশনের বিষয়টা, আমরা বারবার যে অবজারভেশন বলি, অবজারভেশনটা 246 এ অত্যন্ত ভালোভাবে আপনাদেরকে বলা হয়েছে। 246 আপনার অত্যন্ত গুরুত্বের সাথে আপনাদেরকে অনুরোধ করবো এটা আপনারা পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন। শুধু বাংলায় পড়লে হবে না, এটা ইংরেজিতে পড়তে হবে। আবার আমাদের মানে অনেক জ্ঞানী ব্যক্তিরা অর্গানো এতটুকু মানে অর্গানো সেটাকে এত বড় বানায় ফেলেন, সেই কারণে অর্গানো অনেকে পড়েন না, ব্যাখ্যা এত দিতে দিতে দেন যে অর্গানো পড়েন না, মূল মানে সূত্রের কথা খুঁজে পাওয়া যায় না। নানা রকম মানে ওই যে একটা শব্দ আছে, শব্দটা শুনতে খুব খারাপ শোনায়, তারপরে আমি বলছি অনেক লেখার ভিতরে দেখা যায় ধান ভানতে শিবের গীত গাওয়ার মতো এত মোটা একটা বই বানায় রাখছেন, কিন্তু আসলে আসল কথাটা নিয়ে কোনো আলোচনা নাই। আপনারা সেই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা ইংরেজিটা পড়ার চেষ্টা করবেন। আপনারা যদি রেজাল্ট করিম স্যারের বইটা পড়েন সেখানে দেখবেন ইংরেজিতেও আছে, তার বাংলাও করা আছে, যদিও রেজাল্ট করিম স্যার আবার হচ্ছে ফুটনোট গুলো ইংরেজিটা দেন নাই। তো যাই হোক, আপনারা যদি জোগাড় করতে পারেন ইংরেজি বইটা পড়বেন, পাশাপাশি হরিমোহন চৌধুরী স্যারের যে অনুবাদ, এই অনুবাদটা যথেষ্ট মানসম্মত, এইটাও আপনারা দেখতে পারেন। 246 আপনাদেরকে পড়ার জন্য বিশেষ অনুরোধ করছি। সেখানে অবজারভেশন বলতেছে প্রত্যক্ষভাবে উত্তরোত্তর আগ্রহের পথে অগ্রসর হতে থাকলে কিংবা সুস্পষ্টভাবে কমতে থাকলে ঔষধ প্রয়োগ বন্ধ থাকবে। আমরা আপনাদের বললাম না যে হ্যানিম্যান স্যার বলছেন 50 মিলিসিমাল মেডিসিন প্রয়োজন হলে ঘন ঘন প্রয়োগ করা যায়, প্রতিদিন প্রয়োগ করা যায়, মাসকে মাস প্রয়োগ করা যায়, কিন্তু শর্ত কি 246 আপনাকে মানতে হবে। প্রয়োজন হবে কি হবে না এটা 246 ঠিক করে দেয়। তো 246 এ কি বলতেছে, আপনি ওষুধ দেওয়ার পরে দেখলেন যে খুব দ্রুত রোগীটা আরোগ্যের দিকে যাচ্ছে, বা আপনি সুস্পষ্টভাবে দেখলেন যে তার সমস্যাগুলো আর নাই বা সে যথেষ্ট প্রাণবন্ত অবস্থায় আছে, তখন আপনার ওষুধ প্রয়োগ বন্ধ করতে হবে। সমস্যা তার নাই কোথায় সেটা পরবর্তীতে হ্যানিম্যান স্যার নিজে আলোচনা করেছেন, সেটা আমি আরো বিস্তারিত জানাবো, আমি এই মুহূর্তে সেটা বলছি না। 238 এ হ্যানিম্যান স্যার বলতেছেন, যেই হ্যানিম্যান স্যার বলেছেন যে 50 মিলিসিমাল মেডিসিন প্রতিদিন মাসের পর মাস ব্যবহার করা যায়, সেই হ্যানিম্যান স্যার 238 এ বলতেছেন, আমি একটা কথা প্রায় আপনাদের বলি, অর্গানন কিন্তু পড়তে গেলে কোন কোন বিষয়ে একটা বিষয়কে ঠিক করবেন। আমি যেভাবে স্টাডি করছি, আমি একটা বিষয় ঠিক করছি যে ধরেন আমি মাত্রা নিয়ে আলোচনা মানে জানতে চাই হ্যানিম্যান স্যার কি বলছেন, তখন মাত্রা সংশ্লিষ্ট, ডোজ সংশ্লিষ্ট, পটেন্সি সংশ্লিষ্ট কোনগুলো কোন কোন অ্যাপোরিজমে আছে আমি সেগুলো সব এক জায়গায় করছি, তাতে কিন্তু আমার অর্গানন পড়তে বুঝতে সুবিধা হয়েছে। তো এটা আমি আপনাদের সাজেশন করলাম, আপনারা এটা দেখতে পারেন। 238 এ বলতেছেন যে একটি মাত্রাই যথেষ্ট, সুনির্বাচিত ওষুধের একটি মাত্রাই যথেষ্ট। মাত্রা বলতে কি, সেটা হচ্ছে যে ওষুধ প্রয়োগ করার পরে প্রতিক্রিয়া আসার জন্য যেই কয়বার আপনাকে দেয়া লাগে সেই কয়বারে মানে কিন্তু একটা মাত্রা। এটা আমার কথা যদি আপনি পছন্দ না করেন,
নীলকমল বর্মন স্যারের বই পড়বেন, সেখানে দেখবেন যে মাত্রা সম্পর্কে এই কথা বলা আছে। তো একটি মাত্রাই যথেষ্ট। আর তবে প্রতিবার রোগ যন্ত্রণা বাড়লে পূর্বে প্রয়োগকৃত একটি পটাসির ওষুধ পরিবর্তিত মাত্রায় প্রয়োগ করা যেতে পারে। এখন দেখেন 238টা হয়েছে, কিন্তু মানে কোথায় কোথায় আলোচনাটা হয়েছে, যখন আপনার সবিরাম জ্বর নিয়ে ইন্টারমিডিয়েন্ট মানে ফিভার নিয়ে যেখানে আলোচনা হচ্ছে সেইখানে কিন্তু এটা বলা হয়েছে। সেই ক্ষেত্রে অনেকে মনে করেন কি যে এইটা ওই জ্বরের ক্ষেত্রে বোধহয় প্রযোজ্য, অথবা এটা বোধহয় হচ্ছে আপনার কি বলে আপনার ম্যালেরিয়া জ্বরের ক্ষেত্রে প্রযোজ্য, সবিরাম জ্বরের ক্ষেত্রে প্রযোজ্য না। অর্গানের প্রত্যেকটা অনুচ্ছেদ, প্রত্যেকটা সূত্রই একটার সাথে একটার সাথে ইন্টার রিলেটেড। এবং হ্যানিম্যান স্যার কিন্তু আপনার মূলত যে ব্যাপারটার সাথে ব্যাপারে ইম্প্যাসিস দিচ্ছেন সেটা হচ্ছে যে প্রাকৃতিক রোগ। এই প্রাকৃতিক রোগ যেটাকে ক্রনিক ডিজিজ, সেটার পরেই কিন্তু ইম্প্যাসিস দিচ্ছেন বেশি। সেই কারণে ওই অর্গানে যেখানে যেভাবেই বলা হোক না কেন সেটা ওই ক্রনিক ডিজিজের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হবে। তার কারণ হচ্ছে হ্যানিম্যান স্যার নিজেই এক জায়গায় বলছেন যে অ্যাকিউট ডিজিজের চিকিৎসা এবং ক্রনিক ডিজিজের চিকিৎসা আলাদা করে ভাববার প্রয়োজন নাই। এই কথাটা যেই মানুষটা বলেছেন সেই মানুষটার যদি এই 238 কে মনে করেন যে এইটা স্যার সবিরাম জ্বরের জন্য বলেছেন, তাহলে হ্যানিম্যান স্যারের প্রতি অবিচার করা হয়, হ্যানিম্যান স্যারকে না বুঝে কথা বলার মতো বলা হয়। সে কারণে আমরা বলবো যে এই 238 কে অবশ্যই আপনাদের গুরুত্ব দিতে হবে। সেটা হচ্ছে সুনির্বাচিত ওষুধের একটা মাত্রায় যথেষ্ট হবে। তবে রোগ যন্ত্রণা যদি বাড়ে, আপনি দেখলেন যে আপনি ওষুধ দিলেন ভালো আছে ভালো আছে, হঠাৎ করে আবার যন্ত্রণা বাড়ছে, বলবেন আপনি যে মেডিসিনটা হচ্ছে যে তাকে মানে নিয়মিত বেসিক মেডিসিন হিসেবে যেটা দিচ্ছেন সেটা দিয়ে বলবেন যে আপনি একটা ডোজ খাবেন। বেসিক মেডিসিন বলতে সেকেন্ড সাইকেলের মেডিসিন, যেটা প্যাথোফিলোসফিক্যালি ইন্ডিকেটেড হয়, সেই মেডিসিনটা দিয়ে বলবেন যে আপনি একটা ডোজ খাবেন। তো যখন দেখবেন আপনার যন্ত্রণা বাড়ছে, আবার যন্ত্রণা বাড়ছে, তখন কিন্তু আপনি এই মেডিসিনটা আরেকবার 8, 10 অথবা 12টা ঝাঁকি দেখাবেন। 8বার ঝাঁকি কে দেবে? যার হচ্ছে মানে আপনার মানে কি বলে অতি সহিষ্ণুতার মাত্রা যার অত্যন্ত বেশি, সে 8বার ঝাঁকি দিবে। অর্থাৎ যে হচ্ছে যে আপনার বেশি স্পর্শকাতর মানুষ, চটচট করে রেগে যায়, কথা বললেই রেগে যায়, এরা হচ্ছে স্পর্শকাতর, এরা কথাও কাতর। মানে কোনো কথা বলে যে আমার ওই যে ইয়ে কথা সহ্য না, অশাইলে কথা সহ্য না। আমাদের গ্রাম বাংলার মহিলারা বলে যে আমার কিন্তু অশাইলে কথা সহ্য না, রোগী এসে বলে। অশাইলে মানে কি? মানে তার পছন্দের বাইরের কোনো কথা সে পছন্দ করে। ঠিক আছে, এখন তার পছন্দের কথাটা আসলে সেটা কতটা যৌক্তিক সেটাও ভাবনার বিষয় আছে, কিন্তু উনি সেটা পছন্দ করেন না। তার মানে এটা হচ্ছে যে কথার স্পর্শ সে সহ্য করতে পারে না, অনেকে মানে হাতের স্পর্শ সহ্য করতে পারে না, অনেকে মানে খাদ্য খাবারের ভিতরে একটু উল্টা পাল্টালে তার সহ্য হয় না। এইগুলাকে বলা হচ্ছে অতি সহিষ্ণুতার মাত্রা। এই অতি সহিষ্ণুতার মাত্রা যার বেশি তাকে কি করতে হবে? তাকে আপনার ওই বলতে হবে যে আপনার যে আপনি অতি সহিষ্ণুতার মাত্রা যাদের বেশি তাদের বলতে হবে যে যন্ত্রণা বাড়লে আপনি খাবেন, তবে কাপিং করে খাবেন। ঠিক আছে, এবং তখন এটা পুনঃপ্রয়োগ করা যাবে। আর উত্তেজনার কারণ থেকে দূরে রাখতে হবে, এই কথাটাও 238 বলছে। উত্তেজক কারণ থেকে আমরা সবসময় ফান্ডামেন্টাল কজ নিয়ে বসে আছি। ফান্ডামেন্টাল কজ নিয়ে আরে আমরা তো মানে হ্যানিম্যান স্যারের উচ্চতর চিন্তা নিয়ে চলি। উচ্চতর চিন্তা নিয়ে চলতে যে আমরা মায়াজমের বাইরে কিছু ভাবি না। মায়াজমই একমাত্র কারণ। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আর এখন তো রিয়েল এমপ্যাথি করি। এখন রিয়েল এমপ্যাথি করা মানে আমরা হচ্ছে রেজাল্ট অফ ডিজিজ নিয়ে আমাদের কোনো ভাবনা নাই, এবং আমাদের ওই বাইরের কোনো চিন্তা ভাবনা নাই, এক্সাইটিং কজ নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, এক্সটার্নাল এনভায়রনমেন্ট নিয়ে কোনো চিন্তা নাই। ফলে আমাদের হচ্ছে যে আসল রোগ হচ্ছে ট্রু ডিজিজ। আসল রোগের বাইরে আমরা কিন্তু কিছু চিন্তা করবো না, কারণ এর বাইরে তো কিছু হয় না। কিন্তু জেনেটিক্স নিয়ে যখন কথা বলবেন, জেনেটিক্স এর যত গবেষণা আছে সমস্ত গবেষণাও কিন্তু বলছে জেনেটিক্স জিনোমও কিন্তু আপনার মিউটেড হয় যদি এক্সটার্নাল এনভায়রনমেন্ট তাকে প্রভাবিত করে। এই কথাটা কিন্তু হ্যানিম্যান স্যারও বলে গেছেন অর্গাননে। সেই জন্য উনি বলেছেন উত্তেজক কারণ থেকে দূরে থাকতে হবে। একটা মানুষ তার শ্বাসকষ্টে ভুগতেছে, আপনি খোঁজ নিয়ে দেখলেন যে মানুষটা হচ্ছে পাথর ভাঙা কাজ করে, ইট ভাঙা কাজ করে, অথবা রাস্তায় ধুলাবালি পরিষ্কারের কাজ করে, সুইপারের কাজ করে, সুইপিং এর কাজ করে, অথবা তার বাড়ির মধ্যে সে মানে যদি গৃহিণী হয় তাহলে ঘর বাড়ি ঝাড় দেওয়ার সময় তার নানা রকম সমস্যা হয়।
তাহলে হয় মানুষটাকে বিরত রাখতে হবে কাজ থেকে, অথবা একান্ত যদি সমস্যা না হয় তাহলে নাকে পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা দিয়ে তারপর তাকে কাজে যেতে হবে। এই সাজেশনটা কিন্তু আপনাকে তাকে দিতে হবে। আপনি আসলো সমস্যার কথা আর অমনি ওষুধ খাওয়ালেন, এইটা আপনার কাজ না। ওই মানুষটা আসলে সমস্যার পিছনে উত্তেজক কোনো কাজ আছে কিনা, এক্সাইটিং কোনো কাজ আছে কিনা, সেটাকে আপনাকে বুঝতে হবে এবং সে বুঝে আপনাকে কিন্তু এগোতে হবে। প্রয়োজনে পরামর্শ দিতে হবে, প্রয়োজনে ওষুধ দিতে হবে। এই ক্ষেত্রে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আপনার অর্গানের 17 অ্যাপোরিজম 17-এর ফুটনোট 10, 17-এর যে ফুটনোট সেটাকে আপনার মানে 10 নম্বর ফুটনোট বলা হচ্ছে। সে ফুটনোট 10-এ একটা কথা বলা হচ্ছে কি, যে কোনো মানুষ যদি বিবেচনা করে, আপনার রোগী যদি কনফিডেন্ট হয়ে যায়, তার মনের ভিতরে যদি গেঁথে যায় যে আমার এই রোগের কারণে আমার মৃত্যু হবে, উনি একদম মানে সার্টেনলি চিন্তা করে ফেলেছেন, ব্রেন একদম গেঁথে ফেলছেন যে এইটার কারণেই আমার মৃত্যু হবে, সে মানুষটাকে হাজারো ওষুধ দিয়েও আপনি বাঁচাতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত তার চিন্তা থেকে ওই জিনিসটা না সরাতে পারেন। আর এইটা সরানোর জন্য হ্যানিম্যান স্যার কি বলছেন, আপনি তাকে উপযুক্ত পরামর্শ দেন, সৎ পরামর্শ দেন, আশাবাদী পরামর্শ দেন। এটা কিন্তু ওই যে উত্তেজক কারণ, এক্সাইটিং কজ, তার ওই ভাবনাটা এক্সাইটিং কজ, তার মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য, আরোগ্যে বাধার জন্য কিন্তু একটা ভাবনা, ওই ভাবনাকে পরিবর্তন করার জন্য তখন আপনাকে কিন্তু ট্রান্সমিট করতে ভাবনা, যেটাকে দেখেন, আমি আজকে একজনের সাথে কথা বলতেছিলাম যে আমাদের হ্যানিম্যান স্যারকে আমরা নিয়ে অহংকার করি, আমরা হ্যানিম্যান স্যারকে নিয়ে গর্ব করি, কিন্তু হ্যানিম্যান স্যারকে শিখতে চাই না, হ্যানিম্যান স্যারের কাছে তথ্য নিতে চাই না। হ্যানিম্যান স্যারের কাছে তথ্য নিয়ে আজকে দেখেন আপনার মানে আপনার স্পিরিচুয়াল মেথড তৈরি হয়ে গেল। হ্যানিম্যান স্যারের তথ্য নিয়ে আজকে ম্যাথমেটিজম চূড়ান্ত জায়গায় চলে গেছে, ঠিক আছে। হ্যানিম্যান স্যারের তথ্য নিয়ে আজকে কি হচ্ছে, আপনাদের কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, মানে মডার্ন সায়েন্স করতেছে, মানে কি, তারা কোনো ওষুধপত্র দেয় না, শুধু কিছু পরামর্শ দেয়, সেই তাতেই দেখা যায় মানুষ যথেষ্ট আরোগ্য দিনকে দিন। মানে তারা একটা সেশনে বসে, ডাক্তার সাহেবের সাথে ধরেন আপনি 3000 টাকা ঘন্টা বা 5000 টাকা ঘন্টা চুক্তি করে তারা বসাবে, একটা বিশেষ রুমে বসাবে, বসায় কি করবে, তার সাথে 1-to-1 কথা বলবে এবং তার মানসিক যে মানে নেগেটিভ সাইড গুলো কোথায় কোথায় আছে একটা বিশেষ কৌশলে তারা বের করবে, বের করে তারপরে তার সাথে ওই মানে নেগেটিভ বিষয়টাকে তারা পজিটিভ দিয়ে ওই নেগেটিভটাকে পজিটিভ পরিণত করবে, মানে ওইটাকে দূর করবে, দিয়ে তারপরে কি হলো, তার ওই চিন্তাটা যখন দূর হয়ে যায় তখন দেখা যায় হ্যাঁ মানুষটা খুব স্বাভাবিকভাবে মিশতে পারে, মানুষের সাথে স্বাভাবিকভাবে চলতে পারে, পারিবারিক ভাবে ভালো মিশতে পারে, বা খাওয়া দাওয়ায় তার রুচি বাড়ে এবং দিনকে দিন তার স্বাস্থ্য বাড়তেছে। কোনো ওষুধ তারা দেয় না। কোথায় পাইলেন এই কথাটা? কি আপনার অর্গাননে ছিল না? অর্গাননে আছে, এখনো আছে। আপনি অর্গাননের অ্যাপোরিজম 17 এবং অ্যাপোরিজম 17-এর যে ফুটনোট, যেটাকে আপনার অন্যান্য মানে আমাদের বাংলায় যারা রচনা করেছেন তারা ফুটনোট 10 বলতেছে, আপনারা ওটা পড়বেন, পড়ে দেখবেন যে এটা সম্ভব। তাহলে আপনাকেও কিন্তু ওই মেথডটা বের করতে হবে, রুগীকে কিভাবে আশাবাদ তৈরি করা যায়, রুগীর মধ্যে যে ভ্রান্ত চিন্তা কিভাবে দূর করা যায়, রুগীর মধ্যে আপনার যে মানসিক অবসাদ গুলো রয়েছে আপনি মানসিক প্রশান্তি দিয়ে সে অবসাদ কিভাবে দূর করতে পারেন, এই কৌশল কিন্তু আপনাকেও রপ্ত করতে হবে। আপনি ওই যে অ্যালোপ্যাথি ডাক্তারদের মতো যদি বলেন হ্যাঁ আপনার তো ক্যান্সার হয়েছে আপনি মারা যাবেন, এইটা করলে হবে না। ও তখন করবে কি, মারা যাওয়ার জন্য মানে ভয় পেয়ে যায়, এবং ভয় পাওয়ার পরে তখন তাদের ওই ভয় না পেলে তো কেমোথেরাপি দেবে না, ঠিক আছে। ফলে ও তখন হচ্ছে যে ওই আর একটা বিজনেস সেখানে শুরু হলো। আমি জানি না এই কথাগুলো আমার জন্য বিপজ্জনক হবে কিনা, আর এক বিজনেস শুরু হয়ে গেল। রুগীকে কখনো ভয় দেবেন না। আজকে দেখবেন যে অ্যালোপ্যাথি অনেক ডাক্তার আছে, তারা কিন্তু তাদের কাছে গেলে বলে কি, ওই ডাক্তারের কাছে গেলে ওষুধ দিক আর না দিক এমন কথা বলে, কথা শোনার পরেই রোগটা ভালো হয়ে যায়। এরকম অ্যালোপ্যাথিক ডাক্তার কিন্তু আছে। আবার সেম উল্টা ব্যাপারও আছে। আপনি যে হোমিওপ্যাথি করে গর্ব করেন, আপনার মধ্যেও কিন্তু এই জিনিসটা থাকতে পারে, আমাদের মধ্যেও কিন্তু থাকতে পারে। কেউ আছেন যে তারা কথা দিয়ে মানুষকে আশাবাদী করে তোলে, আবার কেউ আছে যে তারা ভয় ধরায় দেয়। ভয় ধরায় দিলে সপ্তাহে সপ্তাহে আমার কাছে আসবে, সপ্তাহে সপ্তাহে আমার কাছে আসে, তাহলে আমি সপ্তাহে সপ্তাহে একটা বিল করতে পারবো, ঠিক আছে। এই জন্য ভয় ধরায় দেয়। ভয় ধরানো যাবে না, রুগীকে আশাবাদী করে।
রোগীকে আশাবাদী করেন। হ্যাঁ, আপনি বলেন যে আপনাকে ওষুধ খেতে হবে, পাশাপাশি আপনি অবশ্যই আপনি ভালো হয়ে যাবেন। আপনি একটা ক্যান্সারের রোগী, তাকেও আপনি আশাবাদ দেন। আশাবাদ না দিলে আপনি কিন্তু তাকে ভালো করতে পারবেন না। ওই ক্যান্সার রোগী যদি ভেবেই নেয় এই রোগে আমার মৃত্যু হবে, তাহলে হাজারো চেষ্টা করে কিন্তু রোগীকে আপনি বাঁচাতে পারবেন না। এগুলোও কিন্তু আমাদের বিবেচনায়, সেটা হচ্ছে যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে আসে, সেটা হচ্ছে এক্সাইটিং কজ। এই এক্সাইটিং কজটাকেও কিন্তু আমাদের দূর করার কৌশল নিতে হবে অ্যাজ পার 238 অ্যাপারেজম অনুযায়ী, এবং অ্যাজ পার 17 এর ফুটনোট 10 থেকে আমাদের এই চিন্তাটা করতে হবে। আর এই কথাটাও আমাদের মাথায় রাখতে হবে, 238 বলছে আপনি কয়েকটা ডোজ প্রয়োগ করেই মনে করলেন যে আরোগ্য হয়ে যাবে। হ্যাঁ, আগে তো সিএম দিতাম, কাজ হতো, আবার পরে হতো না। এখন আপনারা বলতেছেন যে কি 6 দাও 6 দাও, কেউ বলতেছেন 3 দাও 3 দাও। কই দিলাম তো, কোনো কাজ হলো না, কোনো কাজ হয়নি, ওই একই কথা। না, আপনাকে কিন্তু একটা দুইটা ডোজ দিলেই যদি আপনি উপকার পাবেন তা কিন্তু ভাবা যাবে না, আরোগ্যের আশা করা যাবে না। আর চূড়ান্ত আশা তো একেবারেই বৃথা। কে বলেছেন? হ্যানিম্যান স্যার নিজেই বলেছেন। হ্যানিম্যান স্যার কে? যিনি হোমিওপ্যাথিক আবিষ্কার করেছেন, এই ওষুধগুলোকে যিনি আবিষ্কার করেছেন। আজকে কিন্তু হোমিওপ্যাথির পরে অনেক গবেষক পাওয়া যায়। হ্যানিম্যান স্যারের পরে ধরেন আপনার আমাদের ধাপে ধাপে অনেক ঋষি এসছেন, অনেক গবেষক আছে, কিন্তু কোন গবেষক হোমিওপ্যাথিক ঔষধ কিন্তু আবিষ্কার করতে পারেননি তার মানে যে ফার্মাকোপিয়াকে বাদ দিয়ে। হ্যানিম্যান স্যারের ফার্মাকোপিয়া বাদ দিয়ে ওষুধ করতে পারেনি। সেই হ্যানিম্যান স্যার বলতেছেন এই ওষুধের কয়েকটা ডোজ দিয়েই তুমি আরোগ্যের আশা করতে পারো না, বা চূড়ান্ত আরোগ্যের আশা করা তো একেবারেই বৃথা। সেই কারণে আপনি কেন আশা করবেন যে একটা দুইটা ডোজ দিলাম আপনার হয়ে গেল? হ্যাঁ ঠিক আছে, আপনি 03 দিয়ে শুরু করেছেন, বা 01 দিয়ে শুরু করেছেন, বা 06 দিয়ে শুরু করেছেন, আপনি একটা ডোজ দিছেন, কাজ হয় নাই, ভালো কথা। প্রতিক্রিয়া, কাজ বলতে কি আমরা প্রতিক্রিয়ার কথাটা বলি। ভালো হোক আর মন্দ হোক, প্রতিক্রিয়া মানেই কিন্তু ওষুধ কাজ করতেছে। এই কথাটা খুব দৃঢ়ভাবে মাথায় রাখবেন। ভালো হোক আর মন্দ হোক, প্রতিক্রিয়া প্রকাশ করা মানেই কিন্তু ওষুধটা কাজ শুরু করেছে। তা ওষুধটা যখনই কাজ শুরু করবে আপনাকে কিন্তু নেক্সট ডোজ দেওয়া বন্ধ করতে হবে, হাত একবারে বেঁধে ফেলতে হবে, আর ডোজ দেওয়া যাবে। একবারে হয় নাই, প্রতিক্রিয়া হয় নাই, দ্বিতীয়বার দিবেন। দ্বিতীয়বারে হয় নাই, তৃতীয়বার দিবেন। তৃতীয়বারেও যদি আপনার প্রতিক্রিয়া না হয়, তখন আপনি যদি 1 থেকে শুরু করে থাকেন, আপনি 2 দেন অথবা 3 দেন। আপনি এভাবে ধাপে ধাপে আগাতে থাকেন, দেখবেন কখনো না কখনো প্রতিক্রিয়া হবে। যখনই প্রতিক্রিয়া প্রকাশ করবে তখনই বুঝবেন যে এইটা হচ্ছে তার পারফেক্ট ডোজ ছিল, সেটা দিতে আবার বিলম্বিত হলো। তো বিলম্বিত হলো করলাম কেন? একবারে তো দিতে পারতাম। একবারে দেওয়ার একটা বিশেষ কৌশল আছে, সেটা আমি পরবর্তীতে আলোচনা করব, কিন্তু সেইটা রপ্ত করতে হয়। সেটা রপ্ত না করে ওই একবারে ওটা দেওয়া যাবে না। সেই কারণে হ্যানিম্যান স্যারের এই পরামর্শটাই আপনারা অনুসরণ করবেন আশা করছি, নিম্নক্রম দিয়ে শুরু করবেন। এখন আপনি যে আমি যে বললাম যে ধাপে ধাপে বাড়তে হবে, ধাপে ধাপে বাড়ার ব্যাপারে কি, ধাপে ধাপে বাড়ার ব্যাপারে হ্যানিম্যান স্যার কি বলে গেছেন, আমি কিভাবে এরকম। এইটা 281 নম্বর অ্যাপোরিজমে স্যার বলতেছে। 281 নম্বর অ্যাপোরিজমে বলতেছেন ইনক্রেডিবল ডিগ্রি বাই মেডিসিনাল এজেন্ট। ইনক্রেডিবল ডিগ্রি বাই মেডিসিনাল এজেন্ট অর্থাৎ ঔষধ প্রয়োগের দ্বারা তার কি ধরনের মানে প্রতিক্রিয়া প্রকাশ পেল। এখন এই যে প্রতিক্রিয়া যদি অসহিষ্ণুতা, মানে ওইটা আসলে প্রত্যেকটা মেডিসিন এজেন্টই কিন্তু আপনাকে মানে আঘাত করবে। প্রত্যেকটা মেডিসিনই কিন্তু আপনাকে আঘাত করে বা আপনার ভিতরে ডিঅ্যারেঞ্জমেন্ট তৈরি করে। ওষুধ কিন্তু ভালো জিনিস না, ওষুধ হচ্ছে বিষ, আপনার ভিতরে প্রতিক্রিয়া তৈরি করবে। এখন এই প্রতিক্রিয়া তো মানে যে মাত্রা, এটাকে ইনক্রেডিবল ডিগ্রি বলেছেন হ্যানিম্যান স্যার ইংরেজিতে। আর আমাদের যে হরিমন চৌধুরী স্যার, উনি ওটাকে অসহিষ্ণুতার মাত্রা বলেছেন। এইটা যাদের কম তাদের ক্ষেত্রে দ্রুত গতিতে উচ্চ শক্তিতে অগ্রসর হওয়া যায়। দ্রুত গতি মানে কি, আপনি 3-এর পরে 6, 6-এর পরে 9, 9-এর পরে 12, 12-এর পরে 15, হ্যাঁ দ্রুত গতিতে আঘাত, সমস্যা নেই। কিন্তু যাদের বেশি ইনক্রেডিবল ডিগ্রি, যাদের হাই বা অসহিষ্ণুতার মাত্রা যাদের বেশি, মেডিসিনাল এজেন্ট দিলেই যারা দ্রুত প্রতিক্রিয়া দেখায়, তাদের এটা হচ্ছে তাদের হাই, তার মানে এরা হাই। তাদের ক্ষেত্রে আপনার ধীরে ধীরে সতর্কতার সাথে ক্রমোন্নত উচ্চ শক্তিতে অগ্রসর হতে হবে। কোথায় বলেছেন? অ্যাপোরিজম 281-এ তিনি বলেছেন। এবং সেই ক্ষেত্রে এর ফুটনোটেই সম্ভবত, আমার এই মুহূর্তে স্মরণ হচ্ছে না, কিন্তু এই অঞ্চলেই আপনি পাবেন অর্গাননের।
সেখানে কিন্তু কাপিং এর কথা বলা হয়েছে। এই অসহিষ্ণুতার মাত্রা যাদের খুব বেশি তাদেরকে আপনার কাপিং করে দিতে হবে, 2 কাপিং 3 কাপিং 4 কাপিং 5 কাপিং 8 কাপিং পর্যন্ত 10 কাপিং পর্যন্ত লাগতে পারে, সেটা আপনাকে দিতে হবে। এবং সেখানে কি করতে হবে, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4 এইভাবে আপনাকে যেতে হবে এবং সতর্কতার সাথে আগাতে হবে। আর অসহিষ্ণুদের যে রোগীদের যে অনুভূতি, এই অনুভূতির যে প্রবণতা, সাসেপ্টিবিলিটি, এইটা কিন্তু স্বাভাবিক রোগীর তুলনায় কিন্তু 1000 গুণ বেশি। কে বলছেন? হ্যানিম্যান স্যার বলছেন। না বুঝে শুনে বলেননি, আন্দাজে বলেননি, তার পরীক্ষা নিরীক্ষার উপরেই কিন্তু তিনি বলেছেন। আপনাদের বুঝতে হবে হ্যানিম্যান স্যার কিন্তু ওই সময় এমডি ছিলেন, সর্বোচ্চ ডিগ্রিধারী একজন মডার্ন সায়েন্সের ফিজিশিয়ান ছিলেন। অতএব তার গবেষণা যাচ্ছে তাই গবেষণা না, ছোটখাটো গবেষণা না, ভাবনা চিন্তা হলেই তিনি সেটা বলেন। তো আমরা 276 এর আগে আলোচনা করছি দীর্ঘক্ষণ। তো এখান থেকে আমরা কি শিক্ষা নেব? শিক্ষা নেব হচ্ছে যে সিএম কিংবা উচ্চ শক্তি ঘন ঘন প্রয়োগে সতর্ক থাকতে হবে, কারণ এর ফলে কি হয়, সাপ্রেশন হয়। স্যার নিজেই বলেছেন মূল রোগ আসলে ধ্বংসপ্রাপ্ত হয়। ধ্বংসপ্রাপ্ত বলতে উনি সাপ্রেশনকেই কিন্তু এটা বুঝাইছেন, মানে তা সামনে দেখা যায় না, প্রকাশে দেখা যায় না, কিন্তু এটা মানে ক্ষতিগ্রস্ত হয়ে মানে আরেক ধরনের ক্ষতি তৈরি করে। আর 278 থেকে আমরা যেটা শিক্ষা পাই, 278-এ এখন তো 278 হ্যানিম্যান স্যার বলতেছেন। দেখেন হ্যানিম্যান স্যার কিন্তু এত কিছু বলে গেছে, কিন্তু ক্ষুদ্রত্বের মাত্রা কতটুকু হবে তা কিন্তু ঠিক করেনি। ক্ষুদ্রত্বের মাত্রা কতটুকু হবে, হওয়া উচিত, এটা কিন্তু মানে কমন করে দিয়ে যান, বলেননি যে তোমার কম মানে ক্ষুদ্রত্বের মাত্রা কমন এরকম হবে। তিনি কি বলতেছেন, প্রতিজন রোগী ভিত্তিক গবেষণা করতে, প্রতিজন, আপনার সামনে যে আসছে উনি একজন, উনাকে নিয়ে আপনার গবেষণা করতে হবে। আপনি ফিজিশিয়ান, আপনাকে গবেষণা করতে হবে। গবেষণা শ্যামল স্যার করবেন, গবেষণা রাজন শঙ্করন স্যার করবেন, গবেষণা সেগেল স্যার করে গেছেন, গবেষণা এখন আছে যে বিতল কাজ স্যার করতেছেন, ওনারাই যথেষ্ট না। আপনি ফিজিশিয়ান, আপনাকেও গবেষণা করতে হবে। আমার সামনে যে রুগীটা আসলো, আসলে এই রুগীর ক্ষুদ্রতের মাত্রা কি হওয়া উচিত, উনি তো মাত্রা ক্ষুদ্রতে বলে গেছে, কিন্তু এই গবেষণা করতে বলে গেছেন। এবং উনি এও বলেছেন যে ইজ ইন্ডিভিজুয়াল মেডিসিন, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা মেডিসিন থেকেও কিন্তু আপনার গবেষণা করতে হবে। আর মেডিসিন নিয়ে যদি গবেষণা করতে হয় তাহলে পটাশিয়াম মেডিসিনের অন্তর্ভুক্ত। আপনার হাইড্রোফোবিনাম 0/6 এইটা একটা মেডিসিন, আবার হাইড্রোফোবিনাম সিএম এইটাও একটা মেডিসিন, হাইড্রোফোবিনাম 0/1 এইটাও কিন্তু একটা মেডিসিন। আমরা যদি মনে করি হাইড্রোফোবিনাম মানে একটা মেডিসিন আর পটেন্সি বোধহয় আলাদা কিছু না, প্রত্যেকটা পটেন্সি যুক্ত যে মেডিসিন সেটাকে কিন্তু আপনাকে মেডিসিন বিবেচনা করতে হবে। সেইভাবে যদি মেডিসিন বিবেচনা করেন তাহলে পটেন্সি নিয়ে গবেষণাটাও কিন্তু আপনার গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের হ্যানিম্যান স্যার বলেছেন প্রত্যেকেই গবেষণা করতে হবে, আপনাকে ভাবতে হবে যে এই মানুষটা কোন আওতায় পড়ে। এই পটেন্সি নিয়ে গবেষণা করতে যে আমাদের ডাক্তার রাজন শঙ্করন স্যার, উনি লেভেল অফ পটেন্সি থিওরি উনি দিচ্ছেন। এই থিওরিটা হেলথ অফ ফিটনেস বইতে আমাদের শ্রদ্ধেয় স্যার শ্যামল কুমার দাস গ্রহণ করেছিলেন। আমি জানি না উনি কেন সেটা প্রত্যাখ্যান করেছেন। এই লেভেল অফ পটেন্সি কিন্তু হ্যানিম্যান মানে আমাদের শ্যামল স্যারের যে লেখা বই, সেই বই থেকেই কিন্তু আমরা পাইছি। সেখানে তিনি রাজন শঙ্করনের এই লেভেল অফ পটেন্সি উনি বলে গেছেন। সেখানে যে 1 নম্বর লেভেলে বলা হয়েছে ইরিভার্সিবল রোগীর ক্ষেত্রে, মানে যে রোগীর মানে রোগের নাম আছে, ভয়াবহ নাম আছে, যেমন ক্যান্সার একটা ভয়াবহ নাম, লিভার সিরোসিস একটা ভয়াবহ নাম, তারপরে ধরেন আছে ব্রেনে টিউমার একটা ভয়াবহ নাম, হার্টের মারাত্মক প্রবলেম ভয়াবহ নাম, ডায়াবেটিস এটা ভয়াবহ নাম, মানে এগুলো তো ইরিভার্সিবল বলে মডার্ন সায়েন্স বলে থাকে। এরকম নাম আছে রোগের। এই ধরনের রোগী যদি আপনার আসে, আপনি যদি বলেন যে আপনি কি চিন্তা করেন, আপনি আপনার ভাবনা চিন্তাগুলো সম্পর্কে বলেন, চুপচাপ যখন থাকেন কি চিন্তা মাথায় আসে, তখন যদি দেখেন সে অনেক চিন্তার কথা বলছে, তার রোগের কথা বলছেন, এই রোগ নিয়ে আপনার চিন্তা হয় না, না কি ভাববো, ওই নিয়ে আমার কোনো ভাবনা নেই, রোগ হয়েছে, সারতেও পারে, নাও সাথে ওষুধ টষুধ তো খাচ্ছে, দেখি সারতেও পারে নাও পারে, তারপরে রোগ নিয়ে খুব একটা ভাবনা চিন্তা তার নাই। এই ধরনের অনুভূতি, এই ধরনের সেন্সেশন, এই ধরনের
মেন্টালিটি যে মানুষগুলো বহন করে তাদের পটেন্স হবে 0-1 ও 0-2। আপনাদের অনেক সময় কিন্তু 0-1-0-2 0-1-0-2 মধ্যে থাকতে হবে। তারপরে যদি দেখেন যে হ্যাঁ মানুষটার ভিতরে রেডিক্যালি কিছু চেঞ্জ হয়েছে, তখন আস্তে ধীরে আপনি এবার 3-4-5-6 এভাবে আপনি যেতে পারেন। লেভেল 2 তে বলতেছেন ওই যে ওই নাম আছে রোগের, কিন্তু সে যথার্থ বিচার বিশ্লেষণ করে রোগ সম্পর্কে যৌক্তিক ভাবনার কথা বলে। অর্থাৎ তার ক্যান্সার হয়েছে, সে বলে হ্যাঁ আমি শুনেছি এটা ভালো হওয়ার কথা না, এটা ভালো হবে না, কেননা মডার্ন সায়েন্সের কোনো হিসাব কিতাবে বলে না। আমি ইউটিউব বা বিভিন্ন জায়গায় সার্চ করছি, আমি গুগলে সার্চ করছি, আমার পড়াশোনা করছি, পড়ে দেখছি না এটা ভালো হবে না। তো সেক্ষেত্রে আপনার এখন কি চিন্তা? সেক্ষেত্রে আমার চিন্তা হচ্ছে যে আমার তো 5 ছেলে মেয়ে, 2টা মেয়ে আছে। আমার ছেলেরা মেয়েদেরকে সম্পত্তিতে ফাঁকি দিতে পারে, অথবা ছেলেদের ভিতরে বিবাদ হতে পারে। তা আমি জীবদ্দশায় আমি এদেরকে একটা উইল করে দিয়ে যাব, যাতে ওই উইল বলে ভাগ বাটোয়ারা হয়ে যাবে, যে বেঁচে থাকতে তার ভাগ বাটোয়ারা করে যাব। ঠিক আছে, তার মানে একটা যৌক্তিক চিন্তা, যৌক্তিক ভাবনা। এটা একটা উদাহরণ দিলাম, আরো উদাহরণ থাকতে পারে, এক একজনের প্রেক্ষাপটে একজন। অর্থাৎ তিনি যে ভাবনার কথা বলছেন, এই ভাবনাগুলো যদি দেখেন যে সে যথেষ্ট বিচার বিশ্লেষণ করে এই কথাগুলো বলতেছে এবং ভাবনাগুলো যৌক্তিক, সেটা রোগ সম্পর্কেই বলুক আর যে কোনো ব্যাপারেই বলুক, তার চিন্তা কথা বলাটা গুলো হচ্ছে বিচার বিশ্লেষণ করে বলে এবং পাশাপাশি তার ভাবনাগুলো যৌক্তিক, তাহলে সেই মানুষের এই ধরনের মেন্টালিটির পেশেন্টদেরকে আপনি 0/3 এবং 0/4 দিবেন, খুব ভালো রেজাল্ট ইনশাল্লাহ পাবেন। লেভেল 3 সেখানে বলা হয়েছে রোগী আবেগ প্রবণ। রোগী আবেগ প্রবণ, সহজেই কেঁদে দেয়, অল্প কথায় আনন্দ পায়। মানে ও হঠাৎ করে অনেক, মানে তাকে আনন্দ দেওয়ার জন্য অনেক কথা বলা লাগে না, অনেক গল্প গুজব করা লাগে না, সামান্য গল্প কথায় সে মানে খুবই আনন্দ পায়। আবার সামান্য একটা কথায় সে খুবই মনক্ষুণ্ণ হয়ে যায়, সামান্য একটু আচরণে খুব মনক্ষুণ্ণ হয়ে যায়। এই মানুষগুলো কিন্তু আবেগপ্রবণ, সেন্সিটিভ। সেন্সিটিভ শব্দটা সবাই কম বেশি জানেন। এই সেন্সিটিভ রুগী যারা আসবে তাদেরকে আপনার 0.5 এবং 0.6 রাজন শঙ্কর স্যারের মতে আপনারা দিয়ে পাবেন। এটা হচ্ছে লেভেল 3। আর লেভেল 4 হচ্ছে যদি রোগী মারাত্মকভাবে কল্পনা এবং সন্দেহ প্রবণ হয়, খুবই সন্দেহ, কথায় কথায় সন্দেহ, সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু ওর সন্দেহ যায় না, নিজে হাতে তালা মেরে গেছে, যেটা আমরা বলি সুজার রুগী সম্পর্কে আলোচনা করতে বা সাইকোসিসের রুগী নিয়ে আলোচনা করতে যে বলছি, এরা খুব সন্দেহ প্রবণ হয়, মাত্রাতিরিক্ত সন্দেহ প্রবণ। আপনি ওষুধ দিচ্ছেন, আপনি আসলে জার্মান ওষুধ দিচ্ছেন না খারাপ ওষুধ দিচ্ছেন, আপনি বলে আপনি ওষুধ এক ডোজ খাওয়াই দিচ্ছেন, এটা তো পানি খাওয়ালেন, কই ঝাঁজ তো হলো না, ঝাঁজ তো হলো না, এটা ভালো ওষুধ দিচ্ছেন তো, মানে একটা সন্দেহ, ভালো ওষুধ দিচ্ছেন তো, আমার কিন্তু ভালো ওষুধ দেবে। এরা মানে মানে আপনি ভালো ওষুধ দিচ্ছেন কিনা সে সন্দেহ করে। আবার এরা অনেক রুগী এসে বলে কি, রাত্রেবেলা আমার ঘুম হয়নি। কেন ঘুম হয়নি? মোবাইল দেখতেছিলেন? না। ফেসবুক দেখতেছিলেন? না। মাথা যন্ত্রণা করতেছিলেন? না। কেন? আমি ঘুমাতে গেলাম, মাথায় কি একটা চিন্তা আসে, হিজিবিজি চিন্তা আসে, সারা রাত ওই নিয়ে ভাবতে ভাবতে আমার রাত কেটে যায়। পরে ফজরের আজান দেয়, তখন উঠতে হয়। তার মানে সে প্রচন্ড কল্পনা করে, কল্পনা প্রবণ। এই কল্পনা প্রবণ মানুষ, এটা আমি জাস্ট ঘুমের একটা উদাহরণ দিলাম রুগীর সাথে মিলায়, কিন্তু এরা নানা রকম কল্পনা হতে পারে। সেই কল্পনাগুলো আপনার যদি রুগী পান, এই যে কল্পনা প্রবণ, সন্দেহ প্রবণ মানুষ, এদের জন্য 7 এবং 8, এই লেভেল 4 থেকে আমার মনে হয় যে আমাদের সাইকোসিস পেশেন্টদের 7 এবং 8 অবশ্যই বোধহয় ভালোভাবে কাজ করবে। লেভেল 5 বলতেছে যে রোগী যদি যন্ত্রণা কাতর হয়, ভীষণ যন্ত্রণা, চরম যন্ত্রণা, প্রচন্ড যন্ত্রণা, প্রচন্ড কাতর, ঠিক আছে, প্রচন্ড যন্ত্রণা যদি হয়, এটা মানে হয়তো সে একসময় অত্যন্ত ছটফট করেছে, এখনো তো ছটফট করার মতো শক্তি সামর্থ্য নেই, কিন্তু সে যে কাতরাচ্ছে, সে যে একটা প্রচন্ড যন্ত্রণায় ভুগতেছে, আপনি বুঝতেছেন। তার চোখ মুখ হুরু কুচকায় আছে, মুখের ভিতরে একটা বিরক্তি ভাব, সবসময় একটা বিরক্তি ভাব রয়েছে, এবং কি একটা হচ্ছে ভাষায়ও বলতে পারতেছে না, এত ইয়ে হচ্ছে, মাথা দপ 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 করেই যাচ্ছে, মাথায় হাত দিয়ে বসে আছে, মাথা দপ 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 করেই যাচ্ছে, মাথাটা কি ফেটে যাবে, মাথাটা কি ফেটে যাবে, পেটটা বোধহয় ছিঁড়ে মিড়ে গেল, আমার বোধহয় মানে নারী বুড়ি সব বোধহয় বেরোয় আসতেছে, তলপেট দিয়ে যদি বেরোয় আসতেছে। এই যে প্রচন্ড তাপ যন্ত্রণা, যে প্রচন্ডতা, এই প্রচন্ডতার ক্ষেত্রে আপনার 0/9
এবং 0/10 আপনার জন্য খুবই মূল্যবান যেটা পটেন্সি মনে রাখবেন। লেভেল 6 সেখানে বলা হচ্ছে রোগী যদি এনার্জেটিক হয়। এনার্জেটিক মানে কি? ধরুন ছোট বাচ্চা জ্বর হয়েছে, নাক দিয়ে পানি পড়তেছে, চোখ ছলছল করছে, কিন্তু ওর হাত পা ছোড়া বন্ধ না। ও হাত পা ছুটে যাচ্ছে, এটা চলছে, ও চলছে, সে চলছে, হাসছে, ইয়ে করছে, খেলা করছে। আবার যদি একটু বড় বাচ্চা হয়, দেখা গেল যে জ্বর নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, ও ফুটবল খেলবে বলে চেষ্টা করতেছে। আর যদি বড় মানুষ হয়, দেখা যাচ্ছে যে তার যথেষ্ট সমস্যা, কিন্তু সে কাজ কামে বন্ধ নেই, কাজ করেই যাচ্ছে, এই কাজ সেই কাজ শেষ কাজ। আচ্ছা আপনি এত কাজ করেন, এখন কষ্ট হয় না? হ্যাঁ কষ্ট তো হয়, তাই এত কাজ করেন কেন? না আসলে কাজ করলে আমার কাজ করলে আমার সময়টা কাটে ভালো, কাজ করলে আমার সময়টা কাটে ভালো, ঠিক আছে, আমি চুপচাপ থাকতে পারি না, এক জায়গায় বসে থাকতে পারি না। এই যে এনার্জেটিক ছটফট করে, আপনার চেম্বারেও বসে আছে, ও একবার দাঁড়াচ্ছে, একবার বাইরে যাচ্ছে, একবার ভিতরে আসতেছে, মানে খুব এনার্জেটিক, ঠিক আছে। এই রুগীদেরকে আপনার 11 এবং 12 আপনার এই পটেন্সিটা লেভেল 6 অনুযায়ী খুব ভালো কাজ করতে পারে। লেভেল 7 বলতেছে যে রোগী যদি মুমূর্ষু অবস্থায়, ওই যে সেই অ্যাকুউট এমার্জেন্সি, মুমূর্ষু অবস্থা, বাঁচবে কি মরবে বলা যাচ্ছে না, অজ্ঞান অবস্থায় পড়ে আছে, তাদেরকে 13 এবং 14 প্রয়োগ করতে হবে। এদের ক্ষেত্রে আসলে আপনি খাওয়ায় না যতটা উপকার পাবেন, তার থেকে বেশি কিন্তু মর্দনে বেশি উপকার পাবেন। মর্দনে বেশি উপকার পাবেন, কপালে ঘষলেন, মাংসে পেশিতে ঘষলেন, মর্দনে কিন্তু অ্যানিমেশন বলে গেছে, এই মর্দনে এদেরকে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। নাকের কাছে শুকায় ভালো রেজাল্ট পাওয়া যায়। নাকের কাছে শুকাতে গেলে কিন্তু 1 সেকেন্ড 2 সেকেন্ডের বেশি রাখা যাবে না, নাকের সামনে দিয়ে সরাই নিতে হবে, কোনো কটা নিঃশ্বাস নিতে সরাই নিতে হবে। লেভেল 7 তাদের জন্য, মুমূর্ষু অবস্থা রোগীর জন্য 7। এখন ঘটনা যে 7টা বিষয় আমি বলছি, এটা প্রত্যেকটা মানুষ, ওই যে হ্যানিম্যান স্যার বলছেন, প্রত্যেকটা রুগী আপনার সামনে আসবে, তাকে নিয়ে গবেষণা করে যদি আপনি এই লেভেল বুঝতে পারেন, এই লেভেল প্রয়োগ করবেন। কিন্তু আপনি যদি এটা লেভেল বুঝতে পারলেন না, তাহলে কি করবেন? তখন সাধারণ একটা বিবেচনা আছে। সাধারণ বিবেচনা হচ্ছে রোগী যদি অতিশয় দুর্বল হয়, তাহলে 0.3 এবং যথেষ্ট সবল রোগীর ক্ষেত্রে 0/11 পটেন্সি প্রয়োগ করতে পারেন। আপনি অতিশয় দুর্বল সেই রোগীদের ক্ষেত্রে আপনি বড় জোর 0.3 ব্যবহার করতে পারেন, বড় জোর। আর যথেষ্ট সবল যদি হয় তাহলে বড় জোর 0/11 আপনি প্রয়োগ করতে পারেন। আর এতেও যদি আপনার বুঝতে সমস্যা হয়, তাহলে 0.6 হচ্ছে নিরাপদ এবং কার্যকর পটেন্সি। 0.6 এটা যেহেতু মধ্যক্রম, ও না নিম্নক্রম না উচ্চক্রম, ঠিক আছে, ওটা মধ্যক্রম, সেই কারণে এটাকে আমরা বলি সেফ পটেন্সি, নিরাপদ ও কার্যকর পটেন্সি। আপনি আসলে আপনার রোগীর থেকে ভেবে নেবেন আপনি কোন পটেন্সি প্রয়োগ করবেন। আমরা পটেন্সি সুনির্দিষ্ট করার পক্ষপাতী নই। আপনার রোগী, আপনাকে বিবেচনা করতে হবে যে এই রোগীর জন্য আমি কোন পটেন্সি দিব। সেক্ষেত্রে এই ধারণাগুলো আপনাকে দেয়া হলো, জাস্ট আপনি বুঝতে পারেন যে এই ধারণাগুলো যদি আপনার সামনে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার ওই যে আপনার গবেষণা করতে সাহায্য হবে। অর্থাৎ আমরা যা বললাম এইটা কিন্তু আপনার সিলেক্ট করে দেওয়া হলো না, আপনার পটেন্সি সিলেক্ট করে দেওয়া হলো না। আপনি আপনার পটেন্সি রোগীর জন্য পটেন্সি সিলেক্ট করবেন। এইটা আপনার ওই সিলেকশনের ক্ষেত্রে ধারণা করতে, গবেষণা করতে আপনাকে সাহায্য করবে মাত্র। আমরা জানি যে আমাদের কাছে কিন্তু বিভিন্ন লেভেলের রোগী আছে। আমাদের সিক স্টেটের রোগী আসে, আমাদের হচ্ছে যে আপনার ডাইনামিক এই স্টেটের রোগী আসে, আমাদের রিভার্সিবল প্যাথোলজি নিয়ে রোগী আসে, আমাদেরকে ইরিভার্সিবল প্যাথোলজি নিয়ে রোগী আসে। রোগী কিন্তু 4 রকমের হয়। একটা হচ্ছে যে প্রথমত 2 রকম, একটা হচ্ছে সিক স্টেট, আর হচ্ছে যে মানে প্যাথোলজিক্যাল স্টেট মানে ডিজিজ স্টেট। সিক স্টেটে প্যাথোলজি থাকে না, তার মানে তার কোনো প্যাথোলজি নাই, ইভেন তার সেন্সেশনও নেই, তার কোনো কনসাসনেস নেই, সে হচ্ছে সিক স্টেট, তার কোনো সমস্যাই নেই, সে হচ্ছে সিক স্টেট। এই সিক স্টেটের যদি কোনো রুগী আসে, তাহলে আপনি লেভেল 3 অথবা 4 এবং লেভেল 6 আপনি দিতে পারেন, কেননা সে তার ভিতরে কিছু নাই, মানে কোনো সমস্যা নেই। আর লেভেল ডাইনামিক যদি প্যাথোলজিক্যাল স্টেট আসে, মানে ডিজিজ স্টেট আসে, ডিজিজ স্টেটে কিন্তু প্যাথোলজি থাকে। এই প্যাথোলজির আবার 2 রকমের ধরন হয়, একটা হচ্ছে যে ডাইনামিক প্যাথোলজি, আর একটা হচ্ছে আপনার অর্গানিক প্যাথোলজি। ডাইনামিক প্যাথোলজি যদি আসে, তার মানে তার কোনো মানে টিস্যু চেঞ্জ হয় নাই,
ডাইনামিক মানে তো টিস্যু চেঞ্জ হয় নাই, কিন্তু তার কনসাসনেস আছে। টিস্যু চেঞ্জ হয় নাই বাট কনসাসনেস আছে, এটা এটা বলে ডাইনামিক প্যাথোলজি। ডাইনামিক প্যাথোলজি লেভেল 3 অথবা লেভেল 4 অথবা লেভেল 5 অথবা লেভেল 6, এখানে আপনাকে ট্রিটমেন্টের সীমাবদ্ধ থাকার চেষ্টা করতে হবে। তারপরে যদি কালে ভদ্র প্রয়োজন হয় আপনি বাড়াবেন। আর যেটা অর্গানিক প্যাথোলজি হয়, অর্গানিক প্যাথোলজি আবার দুই রকমের আসে। একটা হচ্ছে রিভার্সিবল প্যাথোলজি, মানে এটা আরোগ্যযোগ্য, আর একটা হচ্ছে ইরিভার্সিবল প্যাথোলজি, যেটা আরোগ্যের অযোগ্য। এখন প্রশ্ন হচ্ছে এই রিভার্সিবল আর ইরিভার্সিবল, এটা কিন্তু হোমিওপ্যাথিতে বিশেষ করে রিয়েল হোমিওপ্যাথি যারা চর্চা করে এদের কাছে বিবেচ্য বিষয় না। কেন বিবেচ্য বিষয় না? তার কারণ হচ্ছে যে আমাদের ক্রনিক ডিজিজ তো ক্রনিক ডিজিজ, ফলে সেটা রিভার্সিবল হলেও যায়, ইরিভার্সিবল হতে। এটা হচ্ছে যে আপনার মডার্ন সায়েন্সের বিবেচনা, এটা রিভার্সিবল, আর ইরিভার্সিবল এটা মডার্ন সায়েন্সের বিবেচনা। এখন প্রশ্ন হচ্ছে এই মডার্ন সায়েন্সের এই বিবেচনাটাকেও আমরা গুরুত্ব দিব আমাদের পটেন্সি সিলেকশনের ক্ষেত্রে, যে মানে এইরকম যদি আসে, তো সেক্ষেত্রে যদি রিভার্সিবল হয় তাহলে লেভেল 1 এবং লেভেল 2 ভিতরে আপনাকে প্রথমত থাকতে হবে, থেকে আপনি একটা পর্যায়ের পরে বিশেষ প্রয়োজন যদি হয় তাহলে লেভেল 5 এবং লেভেল 7-এ আপনি যাবেন, লেভেল 5 এবং লেভেল 7-এ যাবেন। আর যদি ইরিভার্সিবল হয়, মানে যেটাকে আমরা বলছি যে ওই যে এটাও তো আসলে আপনি যদি পারফেক্টলি রিয়েল হোমিওপ্যাথি চর্চা করতে পারেন, আর যদি ভয়াবহ রকমের যদি ক্ষতি নিয়ে না আসে, তাহলে আপনার অবশ্যই আপনাদের এই ট্রিটমেন্টে মানে রোগী আরোগ্য হবে ইনশাল্লাহ। আপনার আপনি ইসেকেও মানে কি বলে ক্যান্সার জাতীয় রোগকেও কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন, এবং আমাদের অনেকে ওভারকাম করেছে, অনেকেই আমাদের ওভারকাম করেছে, ফলে আপনিও পারবেন। সে কারণে আপনি মডার্ন সায়েন্স ওকে ইউনিভার্সাল বলছে, আপনি এই লেভেল বোঝার জন্য এটাকে ইউনিভার্সাল ধরে রাখেন, কিন্তু রিভার্স এটাকেও আপনার কাছে রিভার্সিবল হবে ইনশাল্লাহ, যদি আপনি পারফেক্টলি আপনার এই পটেন্সি ম্যানেজমেন্ট বা মেডিসিন সিলেকশন এগুলো করে যদি এগোতে পারেন এবং একটু বুদ্ধি খাটাতে পারেন, তাহলে এখানে আসবে। সেই সাথে আপনার ভোকাল টনিক, যেটাকে আমাদের শ্রদ্ধেয় স্যার শ্যামল কুমার দাস এই শব্দ ভোকাল টনিক শব্দটা তিনি ব্যবহার করেছেন। এই যে মানে আমরা যেটাকে মডার্ন সায়েন্সের ভাষায় বলি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, অর্থাৎ মানুষের চিন্তা চেতনা পরিবর্তন করা, আচরণের পরিবর্তন করার জন্য যে জ্ঞানীয় জগতে যে বার্তাটা দিতে হয়, এই বার্তাগুলো যদি আপনি শেখেন, আপনি যদি রপ্ত করেন, তাহলে আপনি কিন্তু পারলি দেখবেন যে খুব ভালো জায়গায় যেতে পারবেন। আপনারা যদি সুনীল স্যারের চেম্বারে যদি কারো যাওয়ার সুযোগ হয়ে থাকে, তাহলে তিনি দেখবেন যে তিনি তার রুগীগুলো যখন আসে, সুনীল স্যার এমন কায়দায় বলে, ওই ভয় মানে ভীষণ খারাপ। তা ওষুধ দেওয়ার আগে দেখা যায় রুগী হাসা শুরু করে, ওষুধ দেওয়ার আগে মানে রুগীর মুখে হাসি ফুটে ওঠে। একটা আশ্চর্যের ব্যাপার, আমি প্রায় তার চেম্বারে যাই, আমি এটা লক্ষ্য করেছি যে সুনীল দা এমন ভাবে মানে রুগীকে আশাবাদী তৈরি করেন যে ওষুধ দেওয়ার আগে রুগীর ভিতরে একটা হাসি ফুটে ওঠে। সেই জন্য আপনি লেভেল 1 অথবা লেভেল 2 তে থাকবেন। এটা ওই যে যদি লেভেল 1 হয় তাহলে 1-2-1-2-1-2 করতে থাকবেন, যদি লেভেল 2 হয় তাহলে 3-4-3-4 করতে থাকবেন। তারপরে যখন দেখবেন যে হ্যাঁ মানুষটা একটু মানে সাস্টেনেবল হয়েছে, একটু ভালো পর্যায়ে আসছে, তখন আপনি লেভেল 5 অথবা 7-এ যাবেন এবং আস্তে ধীরে আপনি হায়ার পরিস্থিতিতে যেতে পারেন। আমরা কিন্তু আগেই একটা কথা বলেছি, যেই মানুষটার একটা যথেষ্ট উচ্চ শক্তিতে না যাওয়া পর্যন্ত ওই মানুষটা যদি আরোগ্য না হওয়ার সম্ভাবনা থাকে, সে পর্যন্ত না গেলে কিন্তু মানুষটা আসলে আরোগ্য হবে না। কিন্তু সেটা আপনি হুটহাট করে যেতে পারেন না, আপনাকে একটা নিয়ম মেনেই আপনাকে যেতে হবে, তাহলে দেখবেন যে আপনার বিপদ হবে না। আর সেই ক্ষেত্রে আমরা একটা মানে কমন কথা বলি, যদি আপনি এইখানেও লেভেল বুঝতে যদি সুবিধা না হয়, বুঝতে না পারেন, ধরেন আপনি ওই যে লেভেল 1 লেভেল 2 আপনি বুঝতে পারেন, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যে আপনি অবশ্যই 1 বা 3 দিয়ে পটেন্সি শুরু করতে হবে। আপনি 4-এর উপরে যাবেন না, এই কথাটা আপনার মাথায় রাখতে হবে। আপনি 1-2-3-4 1-2-3-4 এর বাইরে সহজে যাবেন না, যারা মানে অর্গানিক প্যাথোলজি নিয়ে আসে। তারপরে আস্তে ধীরে আপনি যান, দেখবেন যে খুব ভালো রেজাল্ট আপনি পাবেন। এখানে 1-এর কথা বলা হয়েছে যদি প্লান্ট কিংডম বা অন্য কিংডমে হয়, আর নোসট কিংডম হলে আপনার 0-3 আপনি দিয়ে শুরু করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের শ্রদ্ধেয় স্যার শ্যামল কুমার দাস 15 সাল থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোটোকল দিচ্ছেন। এই প্রোটোকল যখনই দিচ্ছেন তখনই কিন্তু অনেক মানুষকে মানে উপকার হয়েছে।
আবার 6-7 মাস পরে আবার সেটা তিনি বাতিল ঘোষণা করছেন। কেন? উপকার হলো কিছু মানুষের, কেন উপকার হলো? আবার উপকার হচ্ছে না এখন, কেন হচ্ছে না? আপনি কেনর উত্তরটা প্লিজ, এই কেনর উত্তরটা আপনাকে খুঁজতে হবে। আমাদের স্যার বারবার বলেন যে তোমরা অন্ধের মতো আমাকে ফলো করো না, তোমরা কেনর উত্তর খোঁজার চেষ্টা করো। আমরা স্যারের এই স্যারকে অন্ধের মতো গ্রহণ না করে আমরা কেনর উত্তর খোঁজার চেষ্টা করেছি। কেনর উত্তর খুঁজতে যে আমরা যেটা পাইছি, স্যার যতবার যত প্রোটোকল দিয়েছেন প্রত্যেকবারই কিন্তু কারো না কারো ক্ষেত্রে এই এটা উপকারী হয়েছে। আমরা খোঁজার চেষ্টা করেছি যে কোন মানুষদের উপকারটা হওয়ার চেষ্টা হয়েছে, সেই মানুষদেরকে আমরা আইডেন্টি করার চেষ্টা করছি। আমরা দেখছি যাদের অ্যাকুট এমার্জেন্সি কেস নিয়ে আসছে তাদের ক্ষেত্রে যে সিএম ল, অর্থাৎ আপনার সিএম 203, মানে সিএম দিয়ে যদি বেড়ে যায় তাহলে 200 যদি না করে 3, আবার পরবর্তীতে 15-18, এই যে একটা যে বিষয়, এর আগে আমাদের যে আমাদের সুনীল স্যারের যে অ্যাকুট ইমার্জেন্সি ক্লাসগুলো যারা দেখছেন, শুনছেন, ভিডিও দেখছেন, তাদের এই যে পদ্ধতি, এটা কিন্তু অ্যাকিউট এমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো কাজ করে বলে আমাদের কাছে ধরা পড়েছে। স্যারের এই থিওরিটা অ্যাকিউট এমার্জেন্সি রোগীদের জন্য অত্যন্ত উপযোগী এবং আপনি ভালো রেজাল্ট পাবেন। সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ওই যে অনেক ওষুধ লাগে না, হাইড্রোফোবিনাম, কার্বোভেজম, সোলাইনাম, এই 3টা মেডিসিনকে যদি আপনি পারফেক্টলি অবজারভেশনের উপর ভিত্তি করে যদি আগাতে পারেন তাহলে কিন্তু আপনি অ্যাকিউট এমার্জেন্সিতে ভালো রেজাল্ট পাবেন। কিন্তু আপনাকে অবশ্যই ক্লিনিক্যাল সিক্স সেন্স থাকতে হবে। ক্লিনিক্যাল সিক্স সেন্স যদি না থাকে আপনি এই প্রক্রিয়ায় ভালো রেজাল্ট পাবেন না। সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে অ্যাকিউট এমার্জেন্সির ক্ষেত্রে আপনি হাইড্রোফোবিনাম অথবা কার্বোভেজ সিএম একটা ডোজ দিয়ে হসপিটালে পাঠায় দেন। স্যার এক সময় রেগুলার পটেন্সি দিয়েছিলেন, এই গত বছরের সেপ্টেম্বরের দিকে বলছিলেন যে কি আপনার ওই যে মানে সিএম দাও, সিএম এর পরে 15, 16, 17, 18, 60 পার হয়ে যাও। এই যে মানে পটেন্সি যে মেডিকেশন, এইটাও কিন্তু আমরা দেখছি যে কারো কারো ক্ষেত্রে খুবই উপকারী। সেটা আবার একটু সংশোধন করে আমরা দেখছি, আমরা ওইভাবে সিএম দিয়ে লাগাতার দেখে নাই, 60 পর্যন্ত আমাদের যাওয়া প্রয়োজন হয় নাই। আমরা দেখছি যে কিছু কিছু রুগী এসে বলে যে আমি আজকে 8 বছর ধরে মাথা যন্ত্রণায় ভুগতেছি, আমার যাচ্ছে না। আমি 8 বছর ধরে বা 10 বছর ধরে পেট ব্যথায় ভুগতেছি, যাচ্ছে না। আমার ওই যে জীবনের শুরুতে আমার মানে পিরিয়ডের সময় আমার ওই যে যন্ত্রণা শুরু হয়েছে, আমার পিরিয়ড হয়, সে যে পিরিয়ডের দিনগুলো কি কষ্টের দিন, আমার যাচ্ছে না। আমি বহুত ওষুধ খাইছি, যাচ্ছে না। আপনিও বিভিন্ন রকম সকম করেছেন, হচ্ছে না। আপনি আরো বিভিন্ন পদ্ধতি দিয়ে দেখছেন, হয়নি। এদেরকে যদি আপনি প্রতিদিন, সেটাও কিন্তু আপনাকে অবজারভেশন করে করতে হবে, সেটা হচ্ছে 0/1, আজকে 0/1, কালকে 0/2, কালকে 0/3, এইভাবে যদি আপনি 30 পর্যন্ত যেতে পারেন দেখবেন যে এর মধ্যেই আপনার তার হচ্ছে যে ওইটা একটা নিয়ন্ত্রণে চলে আসছে। সেই ক্ষেত্রে আমাদের অবজারভেশনটা কোথায়? অবজারভেশনটা হচ্ছে যে জায়গায় এসে দেখবেন যে আপনার উপকার হচ্ছে সেখানে আপনাকে থেমে যেতে হবে। আপনি 1 দিলেন, উপকার শুরু হয়ে গেছে, আপনাকে থেমে যেতে হবে। আপনি আজকে 1 দিলেন, উপকার হয় নাই, কালকে 2 খাওয়ান। 2 খাওয়ার পরে যদি উপকার হয়ে যায় আপনাকে থেমে যেতে হবে। আবার 2 খাওয়ার পরে দেখেন উপকার হয় নাই, পরের দিন আপনি 3 খাওয়ান। 3 খাওয়ার পরে বললো যে না আমার আজকেও একই রকম অবস্থা, কোনো ভালো মন্দ কিছু বুঝতেছি না, তাহলে পরের দিন 4 খাওয়ান। এভাবে খাওয়াতে খাওয়াতে দেখা গেল 7-এ এসে কি 8-এ এসে বললো যে না আজকের রাত্রে আমার ঘুমটা ভালো হয়েছে, আজকে আমার খাবারটা ভালো হয়েছে, আমার আজকে পায়খানাটা ভালো হয়েছে, বা কোনো না কোনো একটা ভালো দিক আপনাকে বলেছে। অর্থাৎ 5th অবজারভেশন পয়েন্ট, যেটা টেম্পারমেন্টের 5th পয়েন্ট, বা অথবা ফিলিংস, থট, অ্যাক্টিভিটি, এই কোনো না কোনো জায়গায় যে একটা ভালো কথা বলছে তখন আপনাকে থেমে যেতে হবে। আপনি কন্টিনিউ 30 পর্যন্ত যেতে বলছি থেকে আপনি যেতেই থাকবেন না। আপনাকে অবজারভেশন করতে হবে, প্রতিদিনের অবজারভেশন করতে হবে। প্রতিদিনের অবজারভেশন যদি না থাকে আপনি এই ডোজ আপনি পরিচালনা করতে পারেন না। ওই প্রতিদিন আপনাকে ফোন দিয়ে শুনতে, আপনি দিয়ে দেন, আপনি 7 দিনের 1 থেকে 7 দিয়ে দিলেন, দিয়ে বলবেন যে আপনি আজকে এটা এই যে খাওয়াই দিলাম, খাওয়াই দিলাম, কালকে আপনি সকালে আমার সাথে কথা বলবেন, না বলে এটা খাবেন না, আমি বলে দেবো তারপরে খাবেন। এগুলো আপনার কাছে থাক, আমার ওষুধ আপনার কাছে আমার থাক, আমি না বললে এগুলো খাবেন না। এইগুলো আপনারা দিলাম, এই ভাইটামিন দিয়ে দেবেন 3-4টা, এইগুলো আপনারা দিলাম, এইগুলো হচ্ছে যে আপনারা যা বলে দিলাম ওইভাবে আপনি রেগুলার খাবেন।
আর এই যে ওষুধগুলো, এইগুলা কিন্তু আমার ওষুধ, এটা আপনারা আমি দিলাম আপনার কাছে হেফাজত করার জন্য। কারণ আপনি তো বারবার আমার চেম্বারে আসতে পারবেন না, এক সপ্তাহে তো প্রতিদিন চেম্বারে আসতে পারবেন না, কিন্তু প্রতিদিন কষ্ট করে এতটা সময় আপনাকে একটু ফোন দিতে হবে। আর আপনাকেও কিন্তু ততটা সময় একটু ফোন ধরার জন্য মানসিকতায় থাকতে হবে। না রুগী আসতেছে, আমি চেম্বার ভাড়া রুগী, আমি তার কথা শুনবো কেন, এটা ভাবলে হবে না। কারণ ওইটা আপনার রুগী, আপনি তাকে ওই দায়িত্ব দিচ্ছেন, ওই দায়িত্ব নেওয়ার জন্য আপনি করেন। এবং এই পরিশ্রমের জন্য যদি আপনি মনে করেন যে আমার পরিশ্রম হচ্ছে বেশি, তাহলে আপনি আপনার ফি বাড়ায় নেন তার কাছ থেকে। আপনি পরিশ্রমের জন্য আপনি ফি বাড়ায় নেন, কিন্তু আপনাকে ওই দায়িত্বটা পালন করতে হবে। এই লং টার্ম কনস্ট্যান্ট সাফারিং, সেই ক্ষেত্রে রেগুলার পটেন্সি, এবং সেই ক্ষেত্রে আমরা এই 3টা মেডিসিনের ক্ষেত্রে দেখছি হাইড্রোসিবি সোরা, এই হাইড্রোসিবি সোরাইনাম, এই 3টা মেডিসিনের ভিতরেই দেখছি যে আমরা মানে এই মেথড দিয়ে যদি কাজ করা হয় তাহলে আপনার এই সাফারিংসটা একটা নিয়ন্ত্রণে আসে, চলে অনেকটা নিয়ন্ত্রণে আসে, পরে আপনি চিকিৎসা করার সুযোগ পান। আবার এই যে রিসেন্টলি যেটা চালাচ্ছেন স্যার, যে CM200C 030201 5 পটেন্সি 65 ডেজ, এখন বেশ স্যারের ছাত্রদের ভিতরে বারবার এই কথাটা হয়, এখন 5 পটেন্সি 65 ডেজ, প্রতিদিন একটা ডোজ। আবার পরে বলতেছেন না এখন 5 মিনিট 10 মিনিট পর পরে দেওয়া যাবে, কিন্তু না, আমরা এইভাবে প্রয়োগে ভয়াবহ পরিণতির লক্ষ্য করছি। সেই কারণে আমরা 5 পটেন্সিটাও কিন্তু প্রয়োগযোগ্য এবং কারো না কারো ক্ষেত্রে উপকারী হবে। কোন মানুষের ক্ষেত্রে উপকারী হবে, সেটা হচ্ছে যে লং টাইম আনজাস্টিফাইড মেডিকেটেড ক্যাওটিক পেশেন্ট হতে পারে, সেটা অ্যালোপ্যাথি, যেমন বিভিন্ন রকম থেরাপি দিয়ে কেমো দিয়ে আপনার একটা ইয়ে রুগী আসছে, ক্যান্সারের রুগী আসছে, বিভিন্ন রকম থেরাপি দিয়ে, এখন কিছুতে কোনো ওষুধে কাজ হচ্ছে না। আপনি ধরেন আমাদের সিস্টেম অনুযায়ী মনে করলেন যে হ্যাঁ এটা তো ক্যান্সার রোগী, আমার তো 01 দিয়ে শুরু করতে হবে, আপনি 01 দিয়ে শুরু করলেন, 2 দিলেন, কিছুই হয় না। আপনি আচ্ছা ঠিক আছে আমি 4-5 দিয়ে দেখি, তাও হয় না, ঠিক আছে। আবার এমন হতে পারে যে আপনি দীর্ঘদিন ধরে তাকে ট্রিটমেন্ট করতেছেন, এই ওষুধ সেই ওষুধ, আজকে হাইড্রো দিচ্ছেন, কালকে সোরা দিচ্ছেন, পরশুদিন সিবি দিচ্ছেন, মানে আপনি আনজাস্টিফাইড মেডিকেশন করে ফেলেছেন। সেই ক্ষেত্রে আপনি সেই মানুষটাকে আজকে সিএম দেন, দিয়ে কালকে পর্যন্ত অপেক্ষা করেন। যদি দেখেন যে হ্যাঁ মানে তার ভালো মন্দ কিছু হয় নাই, তাহলে 200C দেন, তারপরে পরশুদিন পর্যন্ত অপেক্ষা করেন। পরশুদিনও যদি দেখেন যে না ভালো মন্দ কিছু হয় নাই, তাহলে 03 দেন, দিয়ে তার পরের দিন পর্যন্ত অপেক্ষা করেন। পরের দিনও যদি শুনেন যে ভালো মন্দ কিছু হয় নাই, তারপরে 02 দেন। এইভাবে আপনি 01 দিতে পারেন। আজকে হাইড্রোফোমিনাম দিলেন, হ্যাঁ হাইড্রোফোমিনামের কোনো একটা পটেন্সিতে যদি ভালো মন্দ ভালো লাগাবোধ শুরু হয়ে যায়, আপনি থেমে যাবেন। আর যদি ভালো লাগাবোধ দেখা গেল হাইড্রোফোমিনামের আমি 5টা পটেন্সি দিলাম, ভালো লাগাবোধ আসে নাই, তাহলে আপনি তারপরে সোরাইনাম না, আপনি সিবি দিবেন। সোরাইনাম না, আমরা এখানে একটু চেঞ্জ করছি, এখানে তারপর সিবি দিবেন। সিবি যেহেতু আনজাস্টিফাইড মেডিকেশনের সাথে হাইড্রোফোমিনাম যেমন জড়িত হয়, আপনার আনজাস্টিফাইড মেডিকেশনকে নিউট্রালাইজ করার জন্য সিবি কিন্তু মোস্ট পাওয়ারফুল মেডিসিন। সেজন্য হাইড্রোফোমিনামের পরে আপনি সিবি দিবেন। সিবিও যেরকম 5টা পটেন্সি দেওয়ার ভিতরে যদি না হয়, তাহলে আপনি সোরাইনাম দেবেন। এই হাইড্রো সিবি সোরা এর মধ্যেই আপনি ঘুরতে থাকেন, আপনাকে 65টা পটেন্সিতে ঘোরা লাগবে না, এই ভিতরেই যদি আপনি ঘুরতে থাকেন। তবে শর্ত একটা, সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে খোঁজ নিতে হবে যে কালকে তার অবস্থাটা কি। এই অবস্থায় যদি ভালো থাকে তাহলে আপনি পটেন্সি খাইতে বলবেন, আদারওয়াইজ নট। যদি দেখেন যে হ্যাঁ ভালো আছে, আপনি পটেন্সি খাইতে বলবেন না। খারাপ আছে বা ভালো হয় নাই, প্রতিক্রিয়া হয় নাই, আপনি তখন আপনাকে নেক্সট ইয়ে দিতে পারবেন। আপনার এটা দিতে দিতে এও বলতে পারে যে খাওয়ার পর তো আমার বেড়ে গেছে, বেড়ে গেলে আপনি নো পটেন্সি, অনলি ফর প্লাসিবো। এই কথাটা মাথায় রাখবেন। বেড়ে গেছে মানে প্রতিক্রিয়া দেখাইছে, আমার মেডিসিন প্রতিক্রিয়া দেখাইছে, বেড়ে গেছে, তখন প্রতিক্রিয়া দেখানোটা অপপ্রতিক্রিয়া না সুপ্রতিক্রিয়া, এটা বোঝার পদ্ধতি কি? এটার বোঝার পদ্ধতি হচ্ছে যদি বেড়ে যায় মানে জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে, কিন্তু মানুষটা চোখে মুখে একটা লাবণ্যতা ফিরে এসছে, তার ভিতরে একটা স্মাইলনেস ফিরে এসছে, তার শরীরের ভিতরে একটা রঙের কেমন যেন একটা পরিবর্তন হয়েছে। ওই যে আমাদের মৌলভী মাওলানা সাহেবরা বলেন না নুরানি চেহারা, একটা নুরানি চেহারা তৈরি হয়েছে, তাহলে বুঝতে হবে জ্বালা যন্ত্রণা বাড়ছে কিন্তু ঠিক আছে। হ্যাঁ জ্বালা যন্ত্রণা বাড়ছে, জ্বর বেড়ে গেছে বা অন্য কিছু বেড়ে গেছে, কিন্তু আজকে খাওয়াটা ভালো হয়েছে, আজকে রাত্রে ঘুমটা ভালো হয়েছে, আজকে রাত্রে ওই যে
অবজারভেশন মানে হচ্ছে ফিলিংস থট অ্যাক্টিভিটি আর টেম্পারমেন্টের 5 পয়েন্ট। যদি কোনো একটা পয়েন্টে যদি ভালো দেখা যায় আপনাকে স্টপ করতে হবে। আর হচ্ছে যে আমরা আপনাদেরকে বলছিলাম কনস্টিটিউশনাল পপুলেশন মেডিসিন, মানে আপনার মানে ফিফথ সাইকেলে আমরা বলছিলাম আপনি 8টা মেডিসিন এইভাবে ঘুরায় ফেরায়, বা আমরা আরো কিছু আনুষঙ্গিক মেডিসিনের কথা বলছি, এগুলা ঘুরায় ঘাড়ায় যদি দেখেন যে না মানুষটার কিছুতেই কিছু হচ্ছে না, তখন আপনাকে কিন্তু তার কনস্টিটিউশনাল মেডিসিন আপনাকে দিতে হবে। এই কনস্টিটিউশনাল মেডিসিন যেটাকে আমাদের শ্রদ্ধেয় স্যার জাহাঙ্গীর হোসেন পপুলেশন মেডিসিন বলে থাকেন, সেই পপুলেশন মেডিসিন আপনাকে তাকে দিতে হবে। সেই পপুলেশন মেডিসিন নির্ধারিত হবে আপনার ম্যাট্রিমেডিকায় যে ওষুধগুলো আছে তার মধ্যে থেকে, র্যাপোটারিতে যে ওষুধগুলো আছে তার মধ্যে থেকে আপনাকে চিহ্নিত করতে হবে। তবে কনস্টিটিউশনাল পপুলেশন মেডিসিন যদি আপনি সিলেক্ট করেন, বা আপনার যদি যে সিলেক্টেড মেডিসিন হবে সেই মেডিসিন কিন্তু আপনার 1 2 3 4 5 এইভাবে ধারাবাহিকভাবে যেতে হবে, এবং 5-এর পরে যাওয়া লাগবে না, আশা করা যায় 5-এর পরে যাওয়া লাগবে না। এবং প্রত্যেকটা পটেন্সি আপনাকে মিনিমাম 8 থেকে 10 ডোজ আপনাকে রিপিট করতে হবে। তবে সেটাও কিন্তু আপনার পর্যবেক্ষণ সাপেক্ষে, যেটা 161-এ যে পর্যবেক্ষণের কথা বলা হয়েছে সেই 161-এর পর্যবেক্ষণ সাপেক্ষে কিন্তু আপনাকে এগোতে হবে। এবং এটা প্রত্যেকটা মানে পটেন্সিতে আপনি 8 থেকে 10 বার পর্যন্ত আপনি রিপিট করতে পারেন। কিন্তু এর ভিতরে একটা কথা আছে, গদ বাড়ার কথা না যে 10 বারই আপনাকে করতে হবে। হ্যাঁ, আপনি 1 বার 2 বার 3 বার করছেন, করে যদি দেখেন যে না ওতে আর কোনো কাজ হচ্ছে না, তাহলে আপনার 8-10 বার পর্যন্ত যাওয়ার দরকার নাই, আপনি 0-2-তে চলে যান। 0-2-তে যে দেখলেন যে আমার 7ম বার ভালো হয়েছে, 8ম বার ভালো হয়েছে, 10মে ভালো হয়েছে, 10মে যদি ভালো হয় তাহলে আপনি 11তম বারে আবার দেন, 11তমে ভালো হয়েছে তাহলে 12তমে আবার দেন। যতক্ষণ পর্যন্ত কাজ পেতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার এটা দিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি রোগী যদি আপনার ওই ফিলিংস থট অ্যাক্টিভিটি এবং তার টেম্পারমেন্টের 5 পয়েন্ট অবজারভেশন যদি ভালো থাকে আপনি এটা দিবেন না। বাধাগ্রস্ত যদি উন্নতি হয়, উন্নতি হচ্ছে কিন্তু বাধাগ্রস্ত উন্নতি, তখন আপনি রিপিটেশন করবেন, আদারওয়াইজ নট। আর ক্যান্সারাস পেশেন্টের যাই মেডিসিনটা আসুক না কেন সেটা 1 2 3 4 1 2 3 4-এ থাকবেন। যদি আপনার ওই যে ক্যাওটিক নেচারে হয়ে যায় তখন আপনি ওই যে স্যারের বর্তমান যে পদ্ধতি CM200 030201 এইটা আপনি প্রয়োগ করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট পাবেন। সেটা ক্যান্সারের ক্ষেত্রেও আপনি ভালো রেজাল্ট পাবেন। অবস্ট্রাকল রিমুভাল মেডিসিন যেগুলা, যে মেডিসিন গুলো আমরা বলছি যে এটা মানে সিমিলিমাম না, অর্থাৎ আপনার কনস্টিটিউশনাল মেডিসিনও না, অথবা আপনার হচ্ছে সেকেন্ডের মেডিসিনও না, সেই মেডিসিন গুলো আপনাকে সবসময় 0-6 দিয়ে শুরু করবেন। এবং 6-এর যদি আপনি দেখেন যে ভালো রেজাল্ট পাইলেন, চুপচাপ থাকবেন। কিন্তু যে কারণে আপনি দিছিলেন, যেমন ধরেন আপনার রাত্রে যন্ত্রণা বেশি, সে কারণে আপনি সিপিলিনাম 0-6 দিছিলেন, ঠিক আছে 0-6 দিলেন, আর কালকে পরের সপ্তাহে শুনলেন যে না আমার এই সপ্তাহটা রাত্রে যন্ত্রণা কম ছিল, পরের সপ্তাহে এসে বলতেছে না আবার তো মনে হচ্ছে রাত্রে যন্ত্রণা বেশি, তাহলে ওই 6-কে আপনাকে আবার রিপিট করতে হবে, ওই 6 রিপিট করতে হবে। রিপিট করে পরে বললো যে না আমার তো যায়নি, তাহলে আপনি 0-9-এ যাবেন, 0-9 একটা ডোজ দিবেন। আর যদি বলো না আমার তো আবার এই সপ্তাহে কোনো সমস্যা হয়নি, তাহলে আপনি চুপচাপ থাকেন। পরের সপ্তাহে এসে বললো যে না এই সপ্তাহে আবার হয়েছে, তাহলে আবার আপনি 0-6 ওই সিপিলিনাম 0-6 আবার থার্ড ডোজ প্রয়োগ করুন। আমার মনে হয় ব্যাপারটা আপনারা বুঝছেন। যখন আর কাজ হবে না তখন 0-9, এভাবে 0-9-এর পরে 0-12, এইটাও আপনি 30 পর্যন্ত যেতে পারেন, তবে প্রতিবারই কিন্তু সিঙ্গেল ডোজ। আমরা 253 একটা পর্যবেক্ষণের কৌশল, মানে পর্যবেক্ষণের জন্য 253 একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে দেখেন আমরা বলছিলাম যে আপনার প্রত্যেকটা মেডিসিনের কিন্তু হোমিওপ্যাথিক বৃদ্ধি হয়, কিন্তু রুগী অনেক সময় বুঝতে পারে, বুঝতে পারে না, আবার ডাক্তার অনেক সময় বুঝতে পারে, অনেক সময় বুঝতে পারে না। আবার অতিশয় বৃদ্ধিও হয়, সেটা রুগীও বোঝে, ডাক্তারও বোঝে। অতিশয় বৃদ্ধিটা সহজে বোঝে, কিন্তু সূক্ষ্ম বৃদ্ধিটা সহজে বোঝে না। আর একটা জিনিস সহজে বোঝে না, কে জানি না, বলো তো, ক্লাস নিচ্ছে, বলো তো বাইরে। আর একটা বিষয়, 1 মিনিট।
সরি, এখন বলা হচ্ছে যে আপনার সামান্য একটা যে উপকার হয়েছে, এইটা অনেক সময় রুগীও বোঝে না, কিন্তু ডাক্তারকে বুঝতে হয়। এই সামান্য বোঝার জন্য কি হয়, স্লাইড অ্যান্ড ইমপ্রুভমেন্ট, এটা বুঝতে গেলে কি হয়, গ্রেটার ডিগ্রি অফ কমফোর্ট, মানে তার ভালো লাগার যে ব্যাপারটা একটু উন্নতি হয়। আবার ইনক্রিজড কুলনেস, তার যে নমনীয়তা এইটা বাড়ে। ফ্রিডম অফ দ্য মাইন্ড, তার মনের ভিতরে একটা স্বাচ্ছন্দ্য বোধ আসে, ঠিক আছে। এবং এ কিন্তু দ্রুত একটা ন্যাচারাল স্টেটে চলে যায়, মানে সুস্থ স্বাভাবিকের জায়গায় চলে যায়। এইটাকে আপনাকে বুঝতে হবে, এটা স্লাইটলি হয়, স্লাইট অ্যান্ড ইমপ্রুভমেন্ট, সামান্য ইমপ্রুভমেন্টে এটা হয়। আর অ্যাগ্রাভেশনটা কিন্তু সম্পূর্ণ উল্টো, একজাক্ট অপোজিট অফ দিস, মানে এই ঘটনার উল্টো। সেটা কি, কনস্ট্যান্ট, মানে মারাত্মকভাবে চলতে থাকে, নিজেকে হেল্পলেস মনে হয়, ঠিক আছে, মাইন্ডটাকে হেল্পলেস মনে হয়, ফ্রিডম থাকে না, ডিসপোজিশন অফ দ্য মাইন্ড, মনটাও চরম বিক্ষিপ্ত হয়ে যায়। এই যে অবস্থাগুলো, এগুলো হ্যানিম্যান স্যার কি বলতেছেন, ক্যান নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস, এটা ভাষায় প্রকাশ করা যায় না, এটা বুঝে নিতে হয়, কিছু কিছু কথা বুঝে নিতে হয়, ঠিক আছে। চোখ যে মনের কথা বলে, ঠিক আছে, এইভাবে বুঝে নিতে হবে, এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। এইটা বোঝার জন্য কি, ফেসিয়াল এক্সপ্রেশন, তার চেহারা ছবিকে আপনি পর্যবেক্ষণ করেন, তার ফিলিংস কে আপনি বোঝার চেষ্টা করেন, তার থট কে আপনি জানার চেষ্টা করেন, এবং তার অ্যাক্টিভিটিসটাকে আপনি দেখার চেষ্টা করেন। তাহলে দেখবেন অ্যাপারিজম 253 আপনার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এই 253টাকে আমি বাংলায় এখানে আনছি, যে একটুখানি উন্নতি হলেই রোগী অধিকতর স্বস্তি বোধ করতে থাকে এবং রোগীর মানসিক সচেতনতা প্রফুল্লতা বাড়তে থাকে, রোগী প্রায় আসবে স্বাভাবিক অবস্থায় পুনরায় ফিরে আসে। আবার সামান্য বৃদ্ধি হলেও এর বিপরীত অবস্থা ঘটে। এটা এটা বুঝতে গেলে রোগীর প্রকৃতি, তার মানসিক অবস্থা, তার সর্বপ্রকার আচরণ, অঙ্গভঙ্গিতে বা কাজকর্মে অপ্রতিভ, অসহায়, শোচনীয় অবস্থা মনোযোগ সহকারে লক্ষ্য করলেই সহজে এটা প্রতীয়মান হয়, বোঝা যায়, কিন্তু তা ভাষায় প্রকাশ করা যায়, ঠিক আছে। আপনাকে সেভাবে বুঝে নিতে হবে। আর ফুটনোট 83-তে বলতেছে কি, যে পর্যবেক্ষণের ক্ষেত্রে কি পর্যবেক্ষণ করতে হবে। আমি কিন্তু এখন আপনাদের পর্যবেক্ষণ বলছি, পর্যবেক্ষণের জন্য 253 এবং এর আগে 161 আপনাদের বলছিলাম, এখন 253 এবং ফুটনোট 83 আপনাকে দেখতে হবে। সেখানে কি বলতেছে, যে শারীরিক মানসিক অবস্থা বলতে কি বোঝায়। শারীরিক মানসিক অবস্থা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মলমূত্র ত্যাগের প্রকৃতিটা কেমন, তার পায়খানাটা প্রস্রাবটা কেমন হয়েছে, দিন ও রাত্রে ঘুমের অবস্থাটা কেমন, তার মন মেজাজটা কেমন, তার স্মৃতিশক্তি স্মরণ শক্তি কেমন হয়েছে, এবং তার খাওয়া দাওয়ার ভিতরে রুচি অরুচির বিষয়টাকে, স্বাদ বিষাদ বা রুচি অরুচিটাকে কি হয়েছে। আবার পানাহারের পর, খাওয়া দাওয়ার পরে তার শরীরের অবস্থাটা কেমন হয়, মাথা, অঙ্গ প্রত্যঙ্গ বা উদর সম্বন্ধে বিভিন্ন তথ্য, এগুলাই আসলে ওই যে অর্গানাইজেশনের 5 পয়েন্টের মধ্যে রয়েছে, যেটা আসলে ফুটনোট 83 কে স্যাটিসফাই করে। আপনারা যারা ফিলিংস থট অ্যাক্টিভিটি, আমাদের রিয়েল এমপ্যাথিক কনসেপ্ট অনুযায়ী ফিলিংস থট অ্যাক্টিভিটি যারা জানেন, সে মূলত আপনার অ্যাপারিজন 253 কে আপনাদের জানা হয়, কারণ এগুলা কিন্তু অর্গানের বাইরে নাই, অবজারভেশনের এই আইটেম গুলো কিন্তু অর্গানের বাইরে না। এগুলা কিন্তু চমৎকার ভাবে আমাদের স্যার শ্যামল কুমার দাস আমাদের সামনে বুঝাইছেন, কিন্তু অতিশয় দুঃখের ব্যাপার, আমরা স্যারের এইগুলা না শিখে ওই কখন কোন পটেন্সি দিতে বলছে, কবে দিতে বলছে, কতক্ষণ পরপর দেওয়া যায়, এইটা খুব ভালোভাবে আমরা রপ্ত করার চেষ্টা করছি। কতক্ষণ পরপর দেওয়া যায়, হ্যাঁ স্যার বলছে 5 মিনিট পরপর দেওয়া যায়, হ্যাঁ দেও, 5 দিনের ভিতরে 65 ডোজ শেষ, 5 দিনে 65 ডোজ শেষ, ঠিক আছে। কিন্তু স্যার যে
এত সুন্দর সুন্দর কথা বলেছেন ফিলিং শর্ট অ্যাক্টিভিটি নিয়ে, দীর্ঘ কথা বলেছেন। স্যারের লেকচার গুলোতে দেখবেন দীর্ঘ লেকচার রয়েছে ফিলিং শর্ট অ্যাক্টিভিটি, দীর্ঘ লেকচার রয়েছে তার টেম্পারমেন্টের 5 পয়েন্ট নিয়ে। সেইখানে আমাদের মাথা ব্যথা নাই, সেইখানে আমাদের চিন্তা চেতনা নাই, সেখানে আমাদের বোঝার বিষয় নাই। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু অর্গাননও স্যাটিসফাই করে। এই অর্গাননের এই কথাগুলো আমরা বুঝতেও পারি নাও পারি, কিন্তু আমাদের শ্রদ্ধেয় স্যার শ্যামল কুমার দাস অত্যন্ত চমৎকার ভাবে আমাদের সামনে নিয়েছেন, অতএব সেই জিনিসটা আমরা দেই নাই। আমি একটা কথা প্রায় বলে থাকি, ফুলে মধু থাকে, বিষ থাকে, সৌন্দর্য থাকে। একটা ফুল, ফুলের মধ্যে 3টা জিনিস থাকে, মধু থাকে, বিষ থাকে, সৌন্দর্য থাকে। ওখানে কি করে, মৌমাছি আসে মধু নেওয়ার জন্য, মাকড়সা আসে বিষ নেওয়ার জন্য, আর ভ্রমর সে সৌন্দর্য উপভোগ করতে চায়, সে মধুও নেয় না, বিষও নেয় না, সে সৌন্দর্য উপভোগ করে, উল্টাটা তছনছ করে দিয়ে চলে যায়। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, ভ্রমর হলেও তো একটা কথা যে আপনি সৌন্দর্য নিচ্ছেন, কিন্তু ঘুণাক্ষরেও আপনি মাকড়সার মতো চিকিৎসক হওয়ার চেষ্টা করবেন না। মাকড়সার মতো চিকিৎসক হয়ে, ফলোয়ার হয়ে শ্রদ্ধেয় স্যার শ্যামল কুমার দাস থেকে বিষ গ্রহণ করার চেষ্টা করবেন না। স্যারের কাছে মধু আছে, সেই মধুটা মৌমাছির মতো গ্রহণ করুন। স্যারের কাছে সৌন্দর্য আছে, কিছু না পারেন অন্তত আপনি আপনার চিন্তা চেতনা দিয়ে ওই সৌন্দর্যটা উপভোগ করার জন্য আপনি ভ্রমণের মতো অন্তত চিকিৎসক হন। কিন্তু কখনো মাকড়সার মতো, স্যার বলেছেন ঘন ঘন দেওয়া যায়, আপনি ওই বীজ গ্রহণ করবার চেষ্টা করবেন না। স্যার যে মধু দিয়েছেন, সৌন্দর্য আছে, সেটাকেই গ্রহণ করেন, তাহলেই প্রকৃত অর্থে আপনি রিয়েল হোমিওপ্যাথিক ফলোয়ার হবেন, তাহলেই প্রকৃত অর্থে আপনি শ্রদ্ধেয় স্যার শ্যামল কুমার দাসের একজন যোগ্য শিষ্য বলে আপনি নিজেকে দাবি করতে পারেন। আমাদের টিআরএস এর সাথে সংশ্লিষ্টতা থাক বা না থাক, আমাদের মনে এতটুকু স্বাচ্ছন্দ্য বোধ আছে, আমরা স্যারের যোগ্য শিষ্য ছিলাম এবং আছি পথে। আমরা ক্রমাগত সুস্পষ্ট উন্নতির কথা শুনেছি 161-তে, সেখানে বলা হচ্ছে যে ক্রমাগত সুস্পষ্ট উন্নতি যদি হয় তাহলে আপনার ওষুধ বন্ধ করতে হবে। তার মানে এটা সিওসিটিভি, অর্থাৎ আপনি মানে প্রতিদিন আগাচ্ছে, প্রতিদিন ভালো হচ্ছে, প্রতিদিন ভালো হচ্ছে। আবার এমনও হতে পারে যে আরে নাই, একেবারেই নাই, মানে সমস্যার মোটেই নাই, তাহলে আপনার ওষুধ আর মোটেই নেই, ওষুধ আর প্রয়োগ করা যাবে না, এটা সিওসিটিভি যাবে না। আর যদি বাধাগ্রস্ত অথবা অস্পষ্ট উন্নতি, মানে হচ্ছে না, হ্যাঁ উন্নতি হচ্ছে কিন্তু আশানুরূপ হচ্ছে না, আবার যদি আপনি সেই চিকিৎসকের মতো আশাবাদী হন আমি 5 দিনের ভিতরে ফাটাফাটি কাণ্ড ঘটায় করবো, তাহলে হবে না। আপনার তো একটা রিয়েলাইজেশন থাকতে হবে যে এই রুগীটার উন্নতি এইভাবে হওয়াটা স্বাভাবিক, সেইভাবেই হচ্ছে, তাহলে এটা সুস্পষ্ট উন্নতি। কিন্তু না, হচ্ছে না, অস্পষ্ট উন্নতি, তা বাধাগ্রস্ত, তাহলে এখানে দুটো জিনিসই আছে। বাধাগ্রস্ত মানে সেটা সিওসিটিএন, আর অস্পষ্ট মানে উন্নতি, সেটা হচ্ছে সিওসিটিভি। তবে এই ধরনের সিওসিটিভি বা এই ধরনের সিওসিটিএন হলে আপনি ওষুধের পুনঃপ্রয়োগ করতে পারেন, প্রয়োজনে আপনি পটাশি ত্যাগ করতে পারেন। আর পর্যবেক্ষণ এবং যে ঔষধ প্রয়োগের শেষ হতে হবে, সেটা 161-এ আরো একটা কথা স্যার বলছেন, চিকিৎসা চলতে চলতে, ধরেন আপনার কাছে 6 মাস ধরে ওষুধ খাচ্ছে, 3 মাস ধরে ওষুধ খাচ্ছে, 5 মাস ধরে ওষুধ খাচ্ছে, অথবা কোনো একটা ট্রু ডিজিজের জন্য সাসপেক্টেড মেডিসিন আপনি দিচ্ছেন, অথবা কোনো একটা অবস্টাকল জন্য আপনি ধারাবাহিকভাবে একটা মেডিসিন দিচ্ছেন, সেই মেডিসিন দিতে 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 যদি হঠাৎ করে দেখা যায় বা যে তার সবকিছুর জন্য বেড়ে গেছে, অর্থাৎ এই মেডিসিনের ভিতরে এটা ছিল, সেই জিনিসটা বেড়ে গেছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে হোমিওপ্যাথি বৃদ্ধি ঘটছে। আর এটা হচ্ছে শুভ লক্ষণ। কখন শুভ লক্ষণ? সেটা হচ্ছে তখন তাকে আপনি প্লাসিবো দেওয়া শুরু করেন। প্লাসিবো দিতে দিতে যদি দেখেন যে হ্যাঁ সপ্তাহখানেকের ভিতরে আপনার এই বৃদ্ধিটা কমে গেছে, তাহলে বুঝতে হবে ওই ট্রু ডিজিজ তার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। ওই ট্রু ডিজিজের জন্য যে মেডিসিনটা আপনি সিলেক্ট করছিলেন, এতদিন যে মেডিসিনটা দিচ্ছেন, সেই ট্রু ডিজিজ এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। সেই ইনঅ্যাক্টিভ ট্রু ডিজিজের জন্য আবার নতুন করে সেই মেডিসিন যদি দেন, তাহলে তার ভিতরে ওষুধেরই ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দেবে, এবং একের পর এক যদি দিতেই থাকেন, তাহলে ওই তখন নিজে নতুন করে আরেকটা রোগ আপনার ভিতরে সৃষ্টি করবে, আপনার আরোগ্য বাধাগ্রস্ত হয়ে যাবে। তখন আপনাকে থেমে যেতে হবে, ওই মেডিসিনটা আপনি দিবেন না। ধরেন আপনার
সিভিলিনামের ভিতরে স্বার্থপরতার দিক রয়েছে। আপনি ওষুধ দিতে দিতে স্বার্থপরতা চলে গেছিল, ভালো হয়ে গেছিল, সবকিছু হয়েছে, আবার দেখলেন রুগীটা প্রচন্ড স্বার্থপর হয়ে গেছে, তাহলে আপনার ওষুধটা বন্ধ করে দিতে হবে। তার মানে স্বার্থপরতার লক্ষণ যখন দেখা যাচ্ছে, তার মানে এটা হোমিওপ্যাথিক বৃদ্ধি ঘটেছে। এখন যদি আপনি দেখেন যে এক সপ্তাহ আপনি প্লাসিবো দেওয়ার পরে ও চলে গেছে, তার মানে ওর মূল রোগটা দূর হয়ে গেছে, আমার ওই হার্মফুল জিনগুলো এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। যেহেতু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ফলে ওর জন্য আমি আর ওই ঘুমন্ত মানুষকে আবার জাগানোর চেষ্টা করব না, ঘুমন্ত শত্রুকে জাগানোর চেষ্টা করব না। অতএব ওই ওষুধ আমি আর দ্বিতীয়বার তাকে প্রয়োগ করার চেষ্টা করবো না। কেননা আরোগ্য হ্যানিম্যান স্যারের কথা মতো আরোগ্য সম্পন্ন হয়েছে। এবং সেই সময় কি করবেন, আপনি সরিনামের একটা ডোজ দিয়ে তাকে বলবেন যে টাটা বাই বাই, আপনার এতদিন চিকিৎসা করলেন, আলহামদুলিল্লাহ আপনি এখন ভালো পর্যায়ে আছেন, ভবিষ্যতে আবার প্রয়োজন হলে আমার কাছে আসবেন। আমাদের এই বিষয়গুলো আরো ভালোভাবে বোঝার জন্য আমরা অনুরোধ করব যে আপনারা সবসময় একাডেমি অফ রিয়েলজির সাথে থাকেন। আমি একটা কথা ভুলে গেছি, ওখানে বলা দরকার, সবসময় মাথায় রাখবেন প্লাসিবো ইজ দ্য বেস্ট মেডিসিন। আমরা অনেক সময় ফাইটন বা প্লাসিবোকে মেডিসিন মনে করি না। এই মনে না করাটাই হচ্ছে আমাদের একটা অজ্ঞতা, মনে না করাটাই হচ্ছে আমাদের একটা অপরাধ, মনে না করাটাই হচ্ছে আমাদের একটা মানে কি বলে হীনমন্যতা। সেই জন্য আপনি প্লাসিবোকে মেডিসিন মনে করেন এবং এইটাকেই আপনি সবচেয়ে বেশি বেশি প্রয়োগ করার চিন্তা করেন, আত্মস্থ করেন, দেখবেন যে আপনি বাধাগ্রস্ত কম হবেন, বিপদগ্রস্ত কম হবেন। আপনারা যারা আমাদের এই একাডেমির সাথে যারা নিয়মিত ক্লাস করছেন, তারা কন্টিনিউ ডিউ টাইমে আপনারা ক্লাসে আসবেন, আমরা নতুন নতুন কথা আপনাদের জানাবো। যারা আমাদের ইউটিউব থেকে শোনেন, তারা নিয়মিত আমাদের ইউটিউব গুলো শুনবেন। কিন্তু একটা কথা আপনাদের জেনে রাখা দরকার, আমরা ইউটিউবে কিন্তু সমস্ত ভিডিওগুলো দেই না, কোনোটা দেই, কোনোটা দেই না। ফলে আপনাদের যদি পারফেক্টলি আমাদের এটা যদি শিখতে হয়, তাহলে আমাদের এখানে HBRS কোর্স অথবা CTRS কোর্সে আপনাদেরকে ভর্তি হতে হবে। সেক্ষেত্রে একটা অফার আমাদের চলছে, আগামী 30শে জুনের মধ্যে যারা ভর্তি হবেন মাত্র 6,700 টাকায় আপনারা এই কোর্সটা করতে পারবেন। কারণ এই কোর্সটা ছিল 18,700 টাকা, আমাদের 12,000 টাকা আমাদের কর্তৃপক্ষ আপনার স্কলারশিপ দিচ্ছে, ফলে 6,700 টাকার মধ্যে এই কোর্সটা করতে পারবেন। যারা করতে চান তারা গোপেশ চন্দ্র রয় অথবা যে মহিদের সাথে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।